ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চার দফায় মোট ৬৮ দিন লকডাউনের পর সোমবার থেকে দেশ জুড়ে শুরু হলো আনলক 1। এই পর্যায়ে কন্টেনমেন্ট জোনে ৩০শে জুন পর্যন্ত জারি থাকবে চতুর্থ দফার লকডাউনের সমস্ত বিধি। সোমবার আনলক 1-এর প্রথম দিনে কলকাতার রাস্তায় দেখা গিয়েছে সেই চেনা ভিড়। বিভিন্ন রাস্তায় দেখা গিয়েছে ব্যাপক যানজট। কোথাও বেসরকারি বাস না মেলায় চূড়ান্ত হয়রানির শিকার হয়েছেন যাত্রীরা। রাস্তাঘাটে ভিড়ের এই ছবি দেখে অনেকেই বলছেন, করোনা সংক্রমণের আশঙ্কা তো কাটেনি, বরং আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এই পরিস্থিতিতে রাস্তাঘাটে এভাবে ভিড়ের ফলে সংক্রমণ আরো দ্রুত গতিতে ছড়াবে না তো? বিশেষজ্ঞদের অনেকেই আবার বলছেন, জীবন জীবিকার স্বার্থে একসময় না একসময় তো লকডাউন থেকে বেরোতেই হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষকে আগের থেকেও অনেক বেশি সতর্ক এবং সচেতন থাকতে হবে। মাস্ক পরা, বারবার হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহারের মতো যেসব স্বাস্থ্যবিধি এতদিন মেনে চলতে হচ্ছিল, তা আগামী দিনেও একই রকমভাবে মেনে চলতে হবে, না হলে পরিণতি আবার সেই খারাপের দিকে গড়াবে। কারণ ইতিমধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা নিরিখে গোটা বিশ্বের মধ্যে ৭ নম্বরে উঠে এসেছে ভারত। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা নিরিখে সোমবার ফের রেকর্ড তৈরি করেছে ভারত। এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘন্টায় ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ৮,৩৯২ জন। মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১,৯০,৫৩৫। আক্রান্তের নিরিখে ফ্রান্সকেও পেছনে ফেলে দিয়েছে ভারত। ফ্রান্সে এখনো পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১,৮৯,০০৯ জন। দেখুন, বাস্তবসম্মত চিত্রটা হলো অফিসে মানুষকে পৌঁছতে হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে। এই সময়ের মধ্যে না পৌঁছতে গেলে তা সে হয়তো অফিসে লেট মার্কড হচ্ছে। সেই কারণে মানুষের মধ্যে একটা ভীষণ তাড়াহুড়ো হচ্ছে যে কখন অফিসে গিয়ে সে পৌঁছতে পারবে। অটোতে যেখানে দুজনের নেওয়ার কথা সেখানে ৪ জন হবেই, আর যেখানে কোনো পুলিশ থাকবে না বা কোনো প্রশাসক থাকবে না, সেখানেই অটোতে ২ থেকে ৪ জন আসবেই। এ হতে চলেছে। বাসেও তাই হবে এবং হুড়োহুড়ি পড়ে যাবে। বাস দোদুল্যমান হয়ে চলে অনেক সময়, সেখানে একজন আরেকজনের কোলে এসে পড়বে, সেখানে রোগটা ছড়ানোর আরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং প্রবল সম্ভাবনা হচ্ছে। তো এই জায়গাগুলো যদি আমরা দেখি, এই চিত্রটা যদি আমরা দেখি, আমি আশ্চর্য হব না ভারতবর্ষে আরও সংখ্যাটা বাড়তে থাকবে। আরও পরীক্ষা যত বাড়বে আরও সংখ্যা নির্ণয় হবে এবং রোগটা চিহ্নিত হবে। কিন্তু এই মুহূর্তে মনে হয় সিদ্ধান্তটা একটু দ্রুত নিয়ে নেওয়া হলো। আরেকটু ধাপে ধাপে আরেকটু সময় নিয়ে করলে হয়তো সেটা ভারতবর্ষের ক্ষেত্রে, সামগ্রিক ভারতবর্ষের ক্ষেত্রে হয়তো ভালো হতো। আমাদের সাধারণ মানুষের হাতে কোন জিনিসটা থাকলে আমরা করোনার সংক্রমণ ঠেকাতে পারি, সেটা হচ্ছে ৪ দফা স্বাস্থ্যবিধি। এই ৪ দফা স্বাস্থ্যবিধি আমি যদি মেনে চলি, তাহলেই একমাত্র আমি করোনার সংক্রমণ ঠেকাতে পারবো। নইলে লকডাউন করে কিছু হবে না। তা সেই ৪ দফা স্বাস্থ্যবিধি কি? একটা হচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলা, ২ নম্বর মাস্ক পরা, ৩ নম্বর কাশির সময় আমরা যেন মুখ সরিয়ে অথবা কনুই তুলে আমরা কাশি, আর ৪ নম্বর হচ্ছে হাত ধোয়া বা স্যানিটাইজ করা। সুতরাং এই ৪ দফা স্বাস্থ্যবিধির উপরে নির্ভর করেই কিন্তু লকডাউন তোলার সাহস রাজ্য বা প্রশাসন বা কেন্দ্রীয় সরকার বা প্রশাসন দেখাচ্ছে। সুতরাং সেই স্বাস্থ্যবিধি যদি আমি লঙ্ঘন করি, তাহলে কিন্তু করোনার করালগ্রাস থেকে আমরা মুক্ত হতে পারবো না, এটা কিন্তু বুঝে নিতে হবে। সুতরাং অনন্তকাল লকডাউন চলতে পারে না, কিন্তু এটাও ঘটনা করোনা থেকে আমাদের ২ মাস বা ২ দিন বা ২ সপ্তাহ বা ৩ সপ্তাহে মুক্তিও পেতে পারি। ভারতে এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫,৩৯৪ জনের। গত ২৪ ঘন্টাতেই ভারতে মৃত্যু হয়েছে ২৩০ জন করোনা আক্রান্তের। আনলক 1-এর প্রথম দিনে মৃত্যুর নিরিখে রাশিয়াকে ছাপিয়ে গেছে ভারত। রাশিয়ায় এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪,৬৯৩ জনের। সতর্ক থাকার কিন্তু এটাই সময়। আনলক 1-এ কিন্তু আরও বেশি সতর্ক থাকতে হবে। লকডাউনে লোক বাইরে ছিল না, ইনফেকশনটা অনেকটাই কন্ট্রোলের মধ্যে ছিল। আনলক 1-এ সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ছড়ানোর একটা চান্স রয়েছে। মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেই হবে। একটা দোকানের সামনে ৫ জন ৬ জনের বেশি ভিড় করা যাবে না। গণপরিবহন যা যা চালু হয়েছে সেগুলোতেও মেনটেন করতে হবে দূরত্ব। হাত বারবার ধুতে হবে, মুখ ঢাকতে হবে। বয়স্ক ব্যক্তি যারা ৬৫-র উপর বয়স বা যাদের কোমরবিডিটি আছে, তারা যতটা সম্ভব অপ্রয়োজনে বাড়ি থেকে একেবারেই বেরোবেন না, যতই আনলক 1 চলুক। ইন্ডিয়াতে পপুলেশন অনেক বেশি, কাজেই ইনফেকশনসটা স্প্রেড করার সম্ভাবনা অনেক বেশি। তাই ইন্ডিয়ার মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে অন্য দেশের তুলনায়, যেখানে জনঘনত্ব এত বেশি, একজনের হলে একটা বাড়িতে সবারই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ডিস্টেন্স মেনটেন করা, যা নিয়ম কানুনের কথা বলা হচ্ছে, সেগুলো আরও কঠোরভাবে পালন করতে হবে ইন্ডিয়ার মানুষের ক্ষেত্রে।
প্রতিটা মানুষকে ফেস মাস্ক করা, হ্যান্ড স্যানিটাইজ করা এবং ডিস্ট্যান্স মেনটেন রাখা, এগুলো করেই আমাদের এগিয়ে যেতে হবে। এবং এটাই দেখা যাক কতটা কি স্প্রেড করছে, ইনফেকশান বাড়ছে। যদি দরকার মনে হয় তাহলে গভর্নমেন্টকে পরবর্তীকালে আবার লকডাউনে ফিরে যেতে হতে পারে। দেশের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি মহারাষ্ট্রে। সে রাজ্যে এখনো পর্যন্ত সংক্রমণের কবলে পড়েছেন 67,655 জন, মৃত বেড়ে 2,286। গত 24 ঘন্টায় মহারাষ্ট্রে 8 জন অফিসার সহ 93 জন পুলিশকর্মী করোনার কবলে পড়েছেন। মৃত্যু হয়েছে এক পুলিশকর্মীর। মহারাষ্ট্র সরকারের হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত 27 জন পুলিশকর্মী মারা গিয়েছেন করোনা আক্রান্ত হয়ে। পুলিশ বাহিনীতে আক্রান্ত বেড়ে 2,509। মহারাষ্ট্রের পরই এই তালিকায় দ্বিতীয় গুজরাট। সে রাজ্যে করোনায় আক্রান্ত 16,779, মৃত্যু হয়েছে 1,038 জনের। তৃতীয় দিল্লি, রাজধানীতে আক্রান্তের সংখ্যা 19,844, মৃত 473। চতুর্থ মধ্যপ্রদেশ, সেখানে করোনা আক্রান্ত 8,089, মৃত 350। রাজস্থানকে সরিয়ে প্রথম 5-এ উঠে এসেছে উত্তরপ্রদেশ। সে রাজ্যে আক্রান্ত 7,823, মৃতের সংখ্যা 213। রাজ্যেও সোমবার থেকে একাধিক ক্ষেত্রে কড়াকড়ি শিথিল করার কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। 20 জন নয়, সমস্ত আসনে যাত্রী নিয়েই চলবে বাস, তবে বাসে কেউ দাঁড়িয়ে যেতে পারবেন না। খুলে যাবে মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারের দরজা, তবে একসঙ্গে 10 জনের বেশি সেখানে ঢুকতে পারবেন না। সোমবার থেকে চা ও পাট শিল্প পুরোপুরি খুলে গেছে। প্রশ্নটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে অনেকেই ভয় পাচ্ছেন যে কোনো ব্যাকল্যাশ হবে না তো। ধরুন এই অভিযোগ বিরোধীদের শুধু নয়, অনেক বিশেষজ্ঞেরও, যে আমাদের দেশে কিন্তু ধাপে ধাপে লকডাউন হয়নি, যে জন্য পরিযায়ী শ্রমিকদের এই সিচুয়েশনের মধ্যে পড়তে হলো। মানে হঠাৎ করে একবারে লকডাউন হয়েছে। সেই রকম লকডাউন থেকে বেরোনোর ক্ষেত্রেও আমরা কি ধাপে ধাপে বেরোতে পারতাম না, একেবারে বিরাট একটা ছাড় দিয়ে বেরোনোর থেকে? এর আগে আমরা দেখেছি অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা সার্ভে, যেখানে বলা হচ্ছে যে 73টা দেশের মধ্যে এই করা সার্ভেতে ভারতবর্ষে সব থেকে কঠোরভাবে লকডাউন পালিত হয়েছে। তো কঠোরভাবে লকডাউন পালিত হওয়ার পরেও এই ফিগারগুলো, এই গ্রাফটা যদি এতটা ঊর্ধ্বমুখী হয়, সেখানে এই মুহূর্তে কি বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে? আমি একটু অন্য দিক থেকে বলতে চাই, আমরা লকডাউন কেন করলাম? একটা প্রচণ্ড ছোঁয়াচে একটা ইনফেকশন, সেই ইনফেকশনটা আমরা বাইরে থেকে পেয়েছি। বিভিন্ন মানুষ ট্রাভেল করে এসে আমাদের দেশের বিভিন্ন অংশে সেটা ছড়িয়েছে। এবারে আমরা লকডাউন করছি কেন না, এই মানুষগুলোকে আমরা আটকাচ্ছি এবং এদের থেকে স্প্রেড হওয়াটা আটকাচ্ছি। এবারে লকডাউন আমরা কখন তুলব? লকডাউন আমরা তখন তুলব যখন আমরা দেখব আমাদের দেশে কেস রেট কমতে থাকছে, কিওর রেট বাড়তে থাকছে, মর্টালিটি রেট কমতে থাকছে। আমরা ধাপে 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 এগোবো। কিন্তু এবং তার সাথে আরেকটা জিনিস, যদি আমরা একটা ভ্যাকসিন পাই, যদি আমরা একটা ডেফিনিট অ্যান্টিভাইরাল ড্রাগ পাই যেটা ইজিলি অ্যাভেলেবল, আমার দেশে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট আছে, আমি তখন আস্তে 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 সেই দিকে যাব। আমরা এখনো কিন্তু এই 3টে ক্রাইটেরিয়ার কোনোটাই অ্যাচিভ করতে পারিনি। না আমরা পেরেছি কেস রেট কমাতে, না আমরা পেরেছি ডেথ রেট কমাতে। যদিও ডেথ রেট আগের চেয়ে রেটের দিক থেকে হয়তো কমেছে, কিন্তু নাম্বার অফ ডেথ এখনো প্রত্যেক দিনই প্রায় গোটা ভারতবর্ষে প্রায় একই রকম ভাবে চলছে। ইনফ্যাক্ট আমাদের রাজ্যের ডেথ রেট অনেকটাই বেশি। হ্যাঁ, কিন্তু ডেথ রেট আপনি দেখবেন ওই 3 থেকে 8 এর মধ্যে ভ্যারি করছে প্রত্যেক দিন, ঠিক, খুব বাড়ছেও না কমছেও না। আমরা এই 3টের একটাও এখনো পর্যন্ত পুরোপুরি অ্যাচিভ করতে পারিনি। না আমরা ভ্যাকসিন পেয়েছি, না আমরা অ্যান্টিভাইরাল ড্রাগ পেয়েছি, না আমরা খুব সিগনিফিকেন্ট ভাবে আমাদের ডেথ রেট বা কেস রেট এইগুলোকে কমাতে পেরেছি। তাই আমাদের যদি এখন লকডাউন তুলতে হয়, সেটা আমরা প্রশ্ন যেটা বুঝতে পারছি সেটা ইকোনমিক প্রেসারের জন্য হচ্ছে। একটা ভয়ঙ্কর অর্থনৈতিক প্রেসার আমাদের মধ্যে রয়েছে। তো এখানে আমাদের এসেনশিয়াল জিনিসগুলো ছাড়া বাকি জায়গাগুলোকে যতটা সম্ভব আটকানোর চেষ্টা করলে বোধহয় বিজ্ঞানসম্মতভাবে ভালো হতো। অন্তত সেই জায়গাগুলোতে, যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত আমাদের কেস রেট বেশি, বিশেষ করে শহরাঞ্চল এলাকায়। গ্রামাঞ্চল এলাকায় ছড়িয়েছে মূলত পরিযায়ী শ্রমিক এবং বাইরে থেকে আসা মানুষের জন্য, কিন্তু শহরাঞ্চল বিশেষ করে মেট্রোপলিটন সিটিগুলোকে যদি আমরা আরেকটু কিছুদিন যদি আটকে রাখতে পারতাম, তাহলে বোধহয় আমাদের এই জিনিসটা একটু কমার দিকে যেত। সরকারের নির্দেশ অনুযায়ী সোমবার থেকে সমস্ত আসনে যাত্রী নিয়ে চলছে বাস। আমরা গভর্নমেন্ট বাস, প্রাইভেট বাসকে বলছি যতগুলো সিট আছে বসার সিটটা অ্যালাউ করুন, বাট চেষ্টা করবেন বসার সিটে যারা বসবেন হাতে একটা গ্লাভস আর একটা
মুখে মাস্ক অবশ্যই দেবেন, বাসে ওঠার সময় স্যানিটাইজ করবেন। সোমবার আনলক 1-এর প্রথম দিনে অনেক জায়গায় ফিরে এলো প্রায় লকডাউনের আগের ছবি। বাসের জন্য দেখা গেল লম্বা লাইন, আর এর মধ্যে শিখেই উঠল সামাজিক দূরত্ব বিধি। কিছু হচ্ছে না এখানে, নেই সোশ্যাল ডিস্টেন্সিং নেই। বাসও পাচ্ছি না তো, বাস করে তো গঞ্জাম হয় না, বাস নেই বলে তো গঞ্জাম। যখন গভর্নমেন্ট বাস নিয়ে যখন চাঁদাই পাচ্ছে না, তবে প্রাইভেট বাসের সঙ্গে নেগোসিয়েশন করলো না কেন? অদ্ভুত ব্যাপার। উত্তর 24 পরগনার বারাসাতের কাজীপাড়া ডিপো, সোমবার সকাল 10টায় সেখানে ছিল এই ছবি। যাত্রীদের লম্বা লাইন, সামাজিক দূরত্ব বিধি মানার কোনো বালাই নেই, বাসের জন্য ঠেলাঠেলি। এখান থেকে জোকা বারাসাত রুটের C37 নম্বর সরকারি বাস ছাড়ার কথা, কিন্তু যাত্রীদের দাবি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও মিলছে না বাস। প্রায় 9টা থেকে দাঁড়িয়ে আছি, কোনো বাস নেই, মানে গড়িয়ার কোনো বাস নেই, না সোশ্যাল কোনো ডিস্টেন্সিং নেই। এভাবে প্রায় 200-250 জনের পেছনে লাইনে ছিলাম, কোনো সোশ্যাল ডিস্টেন্সিং নেই। আড়াই ঘন্টা বাস আছে কি বলছে, কখন আসবে কিছু বলতে পারছে না। বাস বাড়াতে হবে, বাসের সংখ্যা বাড়াতে হবে, আর না হলে প্রাইভেট বাসটা চালু করার ব্যবস্থা করতে হবে। দেখছেন তো অবস্থা। বাস না পেয়ে সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ে বারাসাতের চাপাডালি মোড়ে তিতুমির বাস টার্মিনালে। গাড়ি ঘোড়া তো 1 ঘন্টার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না, অনেকক্ষণ ট্রাই করে যাচ্ছি। সঠিক সময়ে কোনোভাবেই অফিসে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। এখনো বলতে পারছি না কখন যেতে পারবো অফিসে, আদৌ যেতে পারবো কিনা তাও সন্দেহ আছে। পরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। আমাদের এখানে প্রাইভেট বাস সার্ভিস কিছু চলছে, তারপরেও যদি কিছু প্রয়োজন একটু থাকে আমরা সেটা খতিয়ে দেখছি, আমরা সেইভাবে মুভ করিয়ে দিতে পারবো। হ্যাঁ, গভর্নমেন্ট বাস তো WBTC বা অন্যান্য SBSTC গাড়িতে চলছে। সব আসনে যাত্রী নিয়ে সরকারি বাস চালানোর নির্দেশ দিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী, কিন্তু বাস্তবে অনেক জায়গায় দেখা গেল নিয়ম ভঙ্গের ছবি। হাওড়া স্টেশন কামালগাজী S24 রুটে সরকারি বাসে দেখা গেল বিধি ভেঙে দাঁড়িয়ে যাত্রা করছেন খোদ পুলিশ কর্মী। নিয়ম ভঙ্গ নয়, এখানে এক্ষুনি মানে কি রুবি থেকে 2-4 জন উঠেছে, নাহলে পুরো ভালোভাবেই আসছিল। আমি নামবো বলে দাঁড়িয়েছি। আমরা বারণ করছি, আমাদেরকে ঠেলে দিয়ে উঠছে, মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছে, কেউ শুনছে না, আমাদেরকে ঠেলে দিয়ে উঠে আসছে। সরকারকে পর্যাপ্ত পরিমাণে গাড়ি দিতে বলুন। আমি তো 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, জোর করে উঠলাম, কন্ট্রাক্টর উঠতে বারণ করলো। এদিন রাস্তায় নামে কিছু বেসরকারি বাসও, যেমন হাওড়া সল্টলেক রুটে 71 নম্বর এবং হাওড়া শিয়ালদা রুটে 28 নম্বর বাস। অধিকাংশ বেসরকারি বাস এখনো পর্যন্ত চলবে না তেমনটাই সিদ্ধান্ত রয়েছে, কিন্তু ইতিমধ্যেই কয়েকটি বাস সংগঠন তারা বাস চালাবার সিদ্ধান্ত নিয়েছেন এবং আজকে সকাল থেকে দেখা যাচ্ছে কয়েকটি বাস ইতিমধ্যেই রাস্তায় বেরিয়েছে এবং বাস চলতে শুরু করেছে। কতজন করে যাচ্ছে? 20 জন। 20 জন হবে? ভাড়া ফাড়া হচ্ছে না কিন্তু। রাস্তায় প্রচুর মানুষ বাস ধরার জন্য অপেক্ষা করলেও করোনা বিধিনিষেধের গেরোয় বেসরকারি বাসে যাত্রী সংখ্যা এদিন ছিল হাতে গোনা। শহরে প্রথম দিন হাতে গোনা কয়েকটা বেসরকারি বাসও পাওয়া গেল, কিন্তু এক্ষেত্রেও সেই সামাজিক দূরত্বের বিধি লাগু রয়েছে। যেমনটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, চলতি বাসে যারা সওয়ারি রয়েছেন তারা প্রত্যেকে যে কটা যাত্রী আসন তাতেই তারা বসে রয়েছেন। আমার তো মনে হচ্ছে ঠিকই আছে, খুব একটা যে ক্রাউড হয়েছে, খুব যে ভিড় টানা বাসে, এইভাবে যদি হয়, এইভাবে যদি আমরা এগোতে পারি, আমরা কাজ করতে পারবো। করোনা আবহে লকডাউনের জেরে 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস। লোকাল ট্রেন বন্ধ, তাই আনলক 1-এর প্রথম দিনে হাজার হাজার মানুষকে অফিস পৌঁছে দিতে প্রধান ভরসা ছিল বাস। কিন্তু সোমবার কলকাতার বিভিন্ন রাস্তায় বাসে উঠতে গিয়ে চরম ভোগান্তির শিকার হতে হলো সাধারণ মানুষকে। কোথাও ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও বাসের টিকিটই দেখা গেল না, আবার কোথাও বাস এলেও করোনা বিধির জেরে তাতে চড়তে পারলেন না অনেক যাত্রী। আর এসবের জেরেই মাথায় উঠল সোশ্যাল ডিস্টেন্সিং। রাজ্যের ক্ষেত্রে এবং দেশের ক্ষেত্রে এই যে শিথিলতার মোড, এটাকে একজন চিকিৎসক হিসেবে প্রথম দিন থেকে চিকিৎসক সমাজ অপোজ করছে যে এখনই লকডাউন তুলে দেওয়া উচিত নয় এবং এই তোলার প্রক্রিয়াটা, সমস্ত জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়াটা ধাপে ধাপে করতে হবে। এই মুহূর্তে চিকিৎসক হিসেবে আপনার কি মত, ডক্টর বিশ্বাস? দেখুন, এই বৈশ্বিক মহামারী হচ্ছে একটা যুদ্ধকালীন পরিস্থিতি। আমরা যুদ্ধে নেমেছি একটা ক্ষুদ্র পদার্থ, একটা ভয়ঙ্কর ক্ষুদ্র পদার্থকে মোকাবিলা করার জন্য, যে মৃত্যু মিছিল ঘটিয়েছে। সেইখানে একটা যুদ্ধ জিততে গেলে রণকৌশল লাগে এবং রণকৌশলটা খুব সঠিক এবং সুপরিকল্পিত হতে হয়, তাহলেই কিন্তু যুদ্ধটা জেতা যায়।
রণকৌশলে যদি ব্যাঘাত ঘটে বা আত্মসমর্পণ করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে কিন্তু ওই যুদ্ধ জেতা যায় না। আমি চিকিৎসক হয়ে বলবো, তড়িঘড়ি যে সিদ্ধান্ত, সেটা যেন শিশুসুলভ সিদ্ধান্ত না হয়, মানুষের অসুবিধা না হয়। কোনো ধর্মের মানুষ কিন্তু নালিশ করেনি যে আমরা মন্দিরে যেতে পারছি না, আমি গির্জায় যেতে পারছি না বা মসজিদে যেতে পারছি না। সব মানুষ চেয়েছে এই রোগ থেকে মুক্তি, একটা রোগমুক্ত সমাজকে দেখতে। স্বাস্থ্যের উন্নতি, স্বাস্থ্যের যে বিধানগুলো তারা সবাই চেষ্টা করেছে নির্দেশিকাগুলো মানার আর এই বিধানকে মানার। সমাজটাকে নিরোগ হতে চেয়েছে, সেটা এখনো চাইছে সবাই। এই মুহূর্তে যদি আমরা কিছু সিদ্ধান্ত তড়িঘড়ি নিয়ে ফেলি যেটা আরো মাত্রাটা বাড়িয়ে দেবে রোগের, তাহলে কিন্তু সেটা বাঞ্ছনীয় নয়, একেবারেই শ্রেয় নয়। একজন চিকিৎসক সমাজের মানুষ হিসেবে বলবো, সিদ্ধান্তগুলো আরেকবার বিবেচনা হোক, বিবেচনা করে আবার একটা সিদ্ধান্তে আসি ধাপে ধাপে। এসেনশিয়াল, অতি প্রয়োজনীয় যেখানে দরকার সেইখানে বাস চলবে, বাস চলুক, কিন্তু সব সিটে মানুষকে বসানো যাবে না, তাহলে কিন্তু রোগ ছড়িয়ে যাবে, রোগের বিস্তার হবে, ব্যাপ্তি ঘটবে। আমরা কিন্তু এইরকম সিদ্ধান্ত নিলে মানুষকে বিপদের দিকে ঠেলে দেব। লকডাউন ব্যাপারটা হচ্ছে এটা একটা মেকানিজম, যে মেকানিজম আমাদের নর্মাল মানুষকে হেল্প করবে একে অপরের থেকে আলাদা থাকতে, এবং যদি আমাদের কারোর ইনফেকশন হয় যাতে একের ইনফেকশন অন্য লোকের কাছে ছড়িয়ে না যায়। এটাই তো লকডাউনের মেন বক্তব্য। যেহেতু মানুষ স্বভাবগতভাবে মানুষকে কন্ট্রোল করা মুশকিল, সেটা যে কোনো ভিড়ের লাইনে আপনি দেখলেই বুঝতে পারবেন। মানুষ সবসময় চেষ্টা করে ভিড়ের লাইনেতে একে অপরকে ঠেলে এগিয়ে যেতে, এটা মানুষের স্বভাব, এটা আজকে কালকে বলে নয়। সো যদি আমরা পুরোপুরি রেস্ট্রিকশন তুলে দিই, তাহলে যেটা হবে, হঠাৎ করে মানুষ 2 মাস যারা কোনো কিছু করতে পারেননি, তারা যারা সুস্থ আছেন তারা হঠাৎ করে বাইরে চলে আসবেন, এবং যে মানুষরা অসুস্থ, স্পেশালি অ্যাসিম্পটোম্যাটিক ক্যারিয়ার যে মানুষেরা, তাদের সাথে যদি এক্সচেঞ্জ হয় তাহলে কিন্তু ইনফেকশন ছড়াবে। এটা নিয়ে কোনো আলোচনাই নেই। এটা পৃথিবীর অন্য জায়গাতেও হয়েছে। আমেরিকা এবং ইউকেতে প্রথমে যখন লার্জ স্কেল ইনফেকশন ছড়িয়েছে, তার মেন কারণ হচ্ছে এইটা। চায়নাতেও তাই হয়েছে, একবার লকডাউন উঠিয়ে আবার রি-লকডাউন করতে হয়েছে। টবিন রোড, সকাল 8:30। লকডাউনের আড়মোড়া ভেঙে সোমবার 7 সকালে টবিন রোডের বাস স্ট্যান্ডে ছিল অফিস যাত্রীদের লম্বা লাইন। আনলক 1-এর প্রথম দিনে আমরা দাঁড়িয়ে রয়েছি টবিন রোডের সামনে। সোশ্যাল ডিস্টেন্সিং সেইভাবে দেখা যাচ্ছে না। যে বাসগুলো আসছে সেই বাসগুলোতে কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ দাঁড়িয়েও কিন্তু যাচ্ছেন, সেই ছবিটাও দেখা যাচ্ছে। সোশ্যাল ডিস্টেন্সিং দেখতে পাচ্ছেন আনলক 1 আজকে। ওটাই সোশ্যাল ডিস্টেন্সিং, কিছু হচ্ছে না এখানে। নেই, সোশ্যাল ডিস্টেন্সিং নেই। থাকবে কি করে? যত পাবলিক থেকে যে গায়ে গায়ে প্রকার উঠে পড়ছে, কি হবে? বাসও পাচ্ছি না তো, বাস পেলে তো গঞ্জাম হয় না, বাস নেই বলে তো গঞ্জাম। দীর্ঘক্ষণ পর বাস এলেও তাতে উঠতেই পারলেন না সিংহভাগ যাত্রী। বাসে কারো দাঁড়িয়ে যাওয়া নিষেধ, কিন্তু এদিন কিছু বাসে দেখা গেল বিধি লঙ্ঘন করে দাঁড়িয়ে যাত্রা করছেন অনেকেই। দিদি, বসার জায়গা পাননি? দমদম চিড়িয়া মোড়, দুপুর 1:30। এখানেও দীর্ঘক্ষণ দেখা নেই বাসের। লকডাউন 4-এর পর শুরু হয়েছে আনলক 1। এই মুহূর্তে আমরা উত্তর কলকাতায় দাঁড়িয়ে রয়েছি চিড়িয়া মোড়ে। আমার সামনে বেশ কয়েকজন বাসের জন্য অপেক্ষা করছেন, অনেকে মাস্কও পরে এসেছেন, কিন্তু গাড়ি পাচ্ছেন না, এরকমই অভিযোগ। সরকারি বাস যাচ্ছে, ম্যাক্সিমাম তুলছে না ম্যাক্সিমাম। আর আমি তো দাঁড়িয়ে আছি আধা ঘন্টা, কোনো পাচ্ছি না। র্যাপিডো বুক করেছি, দেখি কিছু কি করা যায়। আপনি যাবেন কোথায়? এখন যাবো বিবেকানন্দ রোড। ভিআইপি রোড, সকাল 9টা। অফিস যাত্রীদের লম্বা লাইন, কিন্তু বাসের দেখা নেই। একটি বাস আসতেই ঝাঁপিয়ে পড়ছেন সকলে। আর সামাজিক দূরত্ব সেসবের ধার ধারেননি কেউ। উল্টোডাঙ্গা মোড়, সকাল 10টা। লাইন দিয়ে দাঁড়িয়ে মানুষ, বাস আসছে। সোশ্যাল ডিস্টেন্সিংকে শিখেই তুলে চলছে বাসে ওঠার জন্য ঠেলাঠেলি। উল্টোডাঙ্গার মোড়ের ছবিটা একবার খেয়াল করে দেখুন। একটার পর একটা বাস আসতেই সবাই একেবারে ঝাঁপিয়ে পড়ছেন। যে কন্ট্রাক্টর চেষ্টা করছেন, যিনি রয়েছেন, তিনি চেষ্টা করছেন যাতে সেই সোশ্যাল ডিস্টেন্সিং এর নর্মসটা মানা যায়। একটা বাস আধ ঘন্টা, প্রত্যেক আধ ঘন্টা আবার 200 করে লোক দাঁড়িয়ে যাবে, তো 20 জন করে তারা তুলবে। কিংবা এখন বলা হচ্ছে সিটিং নাকি করা হবে, নাকি যতগুলো সিটিং আছে ততজন নিয়ে যাবে, সেটাও একেবারেই অপতুল। আমি জানি না, ভোগান্তি শেষ না। আমাকে যা হোক করে আমাকে যেতে হবে, একটা আর্জেন্ট কাজ নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি।
বাস না পেয়ে অনেকেই এদিন ট্যাক্সি বা অটোই করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেছেন, আর সেখানেও উঠে এসেছে করোনা বিধি ভঙ্গের ছবি। জনতা কারফিউয়ের দিন আমি সেদিনও এই এয়ারপোর্ট 1 নম্বরের মোড়ে ছিলাম, কিরম খাঁখা করছিল। আর আজকে প্রথম স্বাভাবিক হচ্ছে যান চলাচল। 10টা বাজে অর্থাৎ অফিস টাইম, একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এই ট্যাক্সিটা ধরার জন্য যাত্রীদের একেবারে উপচে পড়া ভিড়। শুধু অফিস যাওয়ার সময়ই নয়, সন্ধেই অফিস থেকে ফেরার সময়েও যানবাহন পেতে একই রকম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। ডাফরিন রোড বিকেল 5টা 15, যানবাহন না পেয়ে অনেককে রাস্তা ধরে হাঁটতে দেখা গেল। যেমন সঞ্জীব ভট্টাচার্য বড়বাজার থেকে আলিপুরের দিকে হাঁটছেন। আমি বড়বাজার থেকে আসছি, হেঁটেই আসছি, উপায় নেই, আমাকে বিকল্প তো কিছু রাস্তা নেই না। আমরা রাস্তায় বেরিয়ে এখন মনে হচ্ছে প্রবলেমে পড়ে গেছি। কোথায় যাবেন? আমি আলিপুর যাব, কিভাবে যাবেন? হেঁটে যাব, এছাড়া তো বিকল্প রাস্তা নেই। ঘড়ির কাঁটায় এখন 5:15 বিকালবেলা, এবং সেটা দেখতে পাচ্ছি আমরা শহরের বিভিন্ন রাস্তার মতো এই যে জায়গা ডাফরিন রোড, সেখানে বহু মানুষ কিন্তু বাসের জন্য অপেক্ষা করে রয়েছে। কিন্তু অনেকেই জানাচ্ছেন ওনারা কোনো রকম ভাবে কোনো গাড়ি পাচ্ছেন না, অগত্যা ওনারা পায়ে হেঁটেই অনেকে বাড়ির দিকে রওনা হয়েছেন। এখন হেঁটে হেঁটে ঠাকুরপুকুর যাচ্ছি, কোনো বাস নেই। 2খানা বাস আসলো, বলে সিট ফিল আপ হয়ে গেছে, আর তোলা যাবে না। এখন আমাদের এই দুর্দশায় 60-65 বছর বয়স। আরেকটু এগিয়েও দেখা গেল একই ছবি। টি-বোর্ড সন্ধে 6:45। টি বোর্ডের সামনে আমরা রয়েছি, এবং মূলত যারা অফিসে আজকে এসেছিলেন দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এই মুহূর্তে টি বোর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছেন। অনেকেরই হাতে দেখতে পাচ্ছি মোবাইল নিয়ে ওনারা দাঁড়িয়ে রয়েছেন। মোবাইল নিয়ে আপনারা অনেকক্ষণ ধরে দেখছি কি ক্যাব বুক করার চেষ্টা করছেন? হ্যাঁ, একদম সেম। এই দেখুন এক্সপেরিয়েন্সিং হাই ডিমান্ড, ক্যান্সেল হয়ে যাচ্ছে বারবার। কি বলছে ক্যাব? বলছে দেখাচ্ছে 13 মিনিট 15 মিনিট, কিন্তু আসছে না, নট অ্যাভেলেবল। এই পরিস্থিতিতে খানিক বদল এসেছে পরিবহন সংস্কৃতিতে। বিকল্প বাহন হিসাবে অনেকেই আঁকড়ে ধরেছে সাইকেল। বেড়েছে দুপেয়ে এই যানের জনপ্রিয়তা। সোমবার সকালতে শহর তার চেনা গতি ফিরে পেয়েছে, কিন্তু সেই সঙ্গে শহর দেখছে একটা নতুন পরিবহন সংস্কৃতি। অন্য সময়টায় ভিআইপি রোডের এই সার্ভিস রোডটা জুড়ে বাস চলে, ট্যাক্সি চলে, অটো হাঁক পারে, আর যাত্রীরা প্রতীক্ষালয়ে অপেক্ষা করে। বহু অফিস যাত্রী তারা আজকে রাস্তায় নেমেছেন, অবশ্য সাইকেল নিয়ে। একসময় যে রাস্তায় বাস, অটো, ট্যাক্সির কোলাহলে কান পাতায় দায় হতো, এখন সেই রাস্তায় শোনা যাচ্ছে সাইকেলের ঘন্টি। দীর্ঘ পথ অতিক্রম করতে কষ্ট হলেও অনেকেই কর্মক্ষেত্র যাওয়ার জন্য বেছে নিচ্ছেন সাইকেলকে। যেমন নিউ ব্যারাকপুরের আশুতোষ গঙ্গোপাধ্যায়। নিউ ব্যারাকপুর থেকে সল্টলেক সেক্টর 1 এতটা রাস্তা সাইকেল চালিয়ে কর্মক্ষেত্রে যান তিনি। আমি নিউ ব্যারাকপুর থেকে সল্টলেক সেক্টর 1-এ যাচ্ছি, আমার ওখানে অফিস। সোশ্যাল ডিস্টেন্সটা আসলে মেইন, কারণ আমি যদি বাসে আসি, কারণ বাসে প্রথমে ছিল 20 জন নিয়ে চলা, এখন বলেছে যত সিট তত হবে, তাইলে সোশ্যাল ডিস্টেন্স কি করে মানা হলো? একই বক্তব্য মধ্যমগ্রামের বাবলু দাসেরও। মধ্যমা চৌমাথা থেকে বিয়াবি মার্কেট উল্টোডাঙ্গা ছাড়িয়ে অনেকটা দূরে চালাচ্ছি। সময় কত লাগছে? আমার লাগছে 9টা চৌমাথায় 9টা 5 মিনিট, 11টা ঢুকবো। শহরে কিছু বাস চালু হলেও তাতে উঠতে পারবেন অল্প যাত্রী। ডাবল ভাড়া হাঁকাচ্ছে অটো। অনেকেরই সামর্থ্য নেই বেশি ভাড়া দিয়ে যানবাহনে ওঠার। বিকল্প হিসেবে তাদের হাতে রয়েছে সাইকেল। আর কোনো রাস্তা ছিল না তো, আমি অটোতে বাড়িতে যেতে যেতে আমাকে কমসে কম 500 টাকা যেতে পারবো সন্দেহ নেই, আর ধীরে ধীরে পৌঁছাতে পারবো অফিস। চতুর্থ দফার লকডাউনের শেষের দিকে অনেক জায়গাতেই খুলেছে সাইকেলের দোকান। মালিকদের দাবি, আগের থেকে অনেকটাই বেড়েছে সাইকেল বিক্রি। লোকজনের মধ্যে, মানে সাধারণ জনগণের মধ্যে একটা ট্রেন্ড এসছে এখন যে বাস বা পাবলিক ট্রান্সপোর্টকে অ্যাভয়েড করার। সেজন্য সেফের জন্য অনেকেই সাইকেলটাকে চাইছে। এরকম একজন বিরাটি থেকে নিয়েছেন, তিনি প্রতিদিন সিপিআইতে কাজ করেন, উনি প্রতিদিন বিরাটি থেকে উনি প্রতিদিন সল্টলেকে যাচ্ছেন। এটা মোটামুটি ধরে রাখুন 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে এই ক্রেজটা বেশি হচ্ছে, যবে থেকে কিছুটা ছাড় মিলেছে লকডাউনে। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি মানতে যারা বাস, ট্যাক্সি, অটোর মতো গণপরিবহন মাধ্যমগুলিকে এড়িয়ে যেতে চাইছেন, তারা বেছে নিয়েছেন বাইক কিংবা ব্যক্তিগত গাড়িকে। কিন্তু সোমবার প্রচুর সংখ্যক বাইক ও গাড়ি রাস্তায় নামায় যানজটে সেই চেনা ছবিটা ফিরে এসেছে শহরে। যশোর রোডে সকাল থেকে দেখা গিয়েছে লম্বা গাড়ির লাইন। বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতেও ছবিটা বদলায়নি। টালা ব্রিজ বন্ধ থাকায় লকগেট ব্রিজে যানজটে দেখা গিয়েছে গাড়ির লম্বা লাইন।
তবে চিকিৎসকরা বারবার মনে করিয়ে দিচ্ছেন, লকডাউন যখন ধাপে ধাপে উঠছে তখন মানুষকে আরো বেশি সতর্ক ও সচেতন হতে হবে, কারণ করোনার দাপট এখনো কমেনি। সোমবারও স্বাস্থ্য দফতরের বুলেটিনে জানানো হয়েছে, গত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন 271 জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 5772। 24 ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে আরো 8 জনের। এখনো পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 253 জনের। কোমরবিডিটিতে মৃত্যু হয়েছে 72 জনের। অর্থাৎ রাজ্যে মোট 325 জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন 2306 জন। কিন্তু এই অবস্থায় সোমবার আনলক 1-এর প্রথম দিনে উত্তর ও দক্ষিণ কলকাতার বাজারগুলিতে দেখা গেল কাতারে কাতারে মানুষের ভিড়, কিন্তু অনেক জায়গাতেই সামাজিক দূরত্বের কোনো বালাই নেই। ক্রেতা বিক্রেতা অনেকের মুখেই নেই মাস্ক। সেই অবস্থাতেই চলছে দেদার বিকিকিনি। চিকিৎসকদের একাংশের মতে, সোশ্যাল ডিস্টেন্সিং বিধি না মানলে বিপদ আরো বাড়বে। সতর্ক থাকার কিন্তু এটাই সময়। আনলক 1-এ কিন্তু আরও বেশি সতর্ক থাকতে হবে। লকডাউনে লোক বাইরে ছিল না, ইনফেকশনটা অনেকটাই কন্ট্রোলের মধ্যে ছিল। আনলক 1-এ সব দিক দিয়ে দেখতে গেলে কিন্তু ছড়ানোর একটা চান্স রয়েছে। মানুষকে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতেই হবে। এক একটা দোকানের সামনে 5 জন 6 জনের বেশি ভিড় করা যাবে না। গণপরিবহন যা যা চালু হয়েছে সেগুলোতেও মেনটেন করতে হবে দূরত্ব। হাত বারবার ধুতে হবে। ইন্ডিয়াতে পপুলেশন অনেক বেশি, কাজেই ইনফেকশনসটা স্প্রেড করার সম্ভাবনা অনেক বেশি। তাই ইন্ডিয়ার মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে অন্য দেশের তুলনায়। সেক্ষেত্রে ডিস্টেন্স মেনটেন করা যা নিয়ম কানুনের কথা বলা আছে সেগুলো আরও কঠোরভাবে পালন করতে হবে ইন্ডিয়ার মানুষের ক্ষেত্রে। মাস্ক পরার ক্ষেত্রেও অনেকেরই দেখা গেল রীতিমতো ঢিলে ঢালা মনোভাব। মাস্ক পকেট অ্যাকচুয়ালি পুজোটা দিচ্ছে বলে হাতটা দুধের বলে আমি ধরতে পারি। কারো মাস্ক মুখের বদলে পকেটে, কেউ আবার আরো এক কাঠি ওপরে মাস্ক রেখে এসেছেন গাড়িতে। গাড়িতে রাখা আছে। মাস্ক নেই, আপনার কি মাস্ক নেই? কারো মাস্ক সযত্নে আঁচলে বাঁধা। শুধু বাগমারি আদিবাজার নয়, নতুন বাগমারি বাজারের ছবিটাও একই। লকডাউন চলাকালীন বাগমারি বাজারের একটা বড় অংশ নিয়ে আসা হয়েছিল এই পার্কের কাছে, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি মানিকতলা থানা অন্তর্গত। এই জায়গাতে দেখা যাচ্ছে ভিড় অপেক্ষাকৃত কম, কিন্তু যেখানে যেখানে ভিড় রয়েছে বা যে দোকানের সামনে ভিড় রয়েছে সেখানে সোশ্যাল ডিস্টেন্সিং কতটা রয়েছে তা নিয়ে কিন্তু সন্দেহ উঠছে। আপনারা যখন কেনাকাটা করবেন একে অপরের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। একই ছবি মানিকতলা বাজারেও। পুলিশ প্রশাসন সচেতনতার প্রচার চালালেও কারো কোনো দিকে ভ্রুক্ষেপ নেই। মোটামুটি যারা মানার মানছে, কিন্তু বেশ কিছু মানুষ আছে যারা মানছে না। আমার মনে হয় এটা ঠিক না, তাদেরও সজাগ হওয়া উচিত। বিধিভঙ্গের ছবি দেখা গেল কাশীপুর রতনবাবু রোডের বরানগর বাজারেও। অনেকেরই মুখে নেই মাস্ক, মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। বেহালার ব্রাহ্ম সমাজ রোডের বাজারেও অনেক ক্রেতার মুখেই নেই মাস্ক। আপনি মাস্ক পরেননি কেন? মাস্ক পরা হয়, কাজের সুবাদে এক্ষুনি খুলে রাখা হয়েছে, তবে কাজ হয়ে গেলে আবার মাস্ক ইউজ করা হয়। হ্যাঁ, মাস্ক পরি তো, মাস্ক সবসময় ইউজ করি, এই কাজের মাধ্যমে পরা হয়নি, ঠিক আছে। আনলক 1-এর প্রথম দিন বাজারে এই অসচেতনতার ছবি দেখে উদ্বিগ্ন চিকিৎসকেরা। এর থেকে মুক্তি পেতে হলে আগে আমাকে আমার দায়িত্ব দেশের প্রতি, রাজ্যের প্রতি, জনমানসের প্রতি দেখাতে হবে। সুতরাং সেই দায়িত্ব যদি আমি না মেনে চলি তাহলে কিন্তু করোনার সংক্রমণ হবেই। আমি যদি ভাবি শুধু আমি করছি না কি হবে, অন্যরা তো আগে করুক, সেরকম কিন্তু নয়। অটোতে যেখানে 2 জনের নেওয়ার কথা সেখানে 4 জন হবেই, আর যেখানে কোনো পুলিশ থাকবে না বা কোনো প্রশাসক থাকবে না সেখানেই অটোতে 2 থেকে 4 জন আসবেই। এ হতে চলেছে, বাসেও তাই হবে। সেখানে রোগটা ছড়ানোর আরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়ে যাচ্ছে এবং প্রবল সম্ভাবনা হচ্ছে। ছাত্রদের যেরকম স্কুলের বই গোছাতে হয়, ঠিক এইভাবে যখন অফিস যাওয়ার আগে বা কোনো নির্দিষ্ট যাওয়ার আগে সেখানে কিন্তু সব গুছিয়ে নিতে হবে। স্যানিটাইজার, শুদ্ধিকারক রাখতে হবে, সাথে 2টো মাস্ক, আমি বলবো 1টা মাস্ক নয়, মাথায় একটা ক্যাপ। যেখানে যেখানে মানুষের কাছাকাছি আসার সম্ভাবনা আছে সেখানে একটা ফেস শিল্ড রাখা দরকার। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন সোমবার থেকে খুলে যাবে মন্দির, মসজিদ, গির্জার দরজা, তবে একসঙ্গে 10 জনের বেশি সেখানে ঢুকতে পারবেন না। 1 জুন থেকে মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জা অ্যাট এ টাইম 10 জনের বেশি নয়। বড় পুজো, উৎসব, বড় কমিটি, এগুলো এখন কিচ্ছু হবে না। রিলিজিয়াস অ্যাসেম্বলটা হবে না, কিন্তু আস্তে আস্তে খুলুক। সেই মতো সোমবার ঠনঠনিয়া থেকে ফিরিঙ্গি কালীবাড়ি, করুণাময়ী থেকে লেক কালীবাড়ি, সোমবার খুলল কলকাতার একাধিক মন্দিরের কপাট।
এদিন সকাল থেকেই খোলা ছিল ঠনঠনিয়া মন্দির। আমাদের মায়ের দর্শনটা খালি লোকে করতে পারবে, মন্দির ভেতর থেকে বন্ধ থাকছে, কোনো পুজো এখন নেওয়া হবে না, খালি মায়ের দর্শন যে এতদিন বন্ধ ছিল সেটা খোলা হলো। এই পরবর্তী আমরা দিন 10-15 বাদ আমরা সিদ্ধান্ত নেব মন্দিরটা খোলার ব্যাপারে। একই ছবি লেক কালীবাড়িতেও। আমরা যেরকম সরকারি নির্দেশ পেয়েছি সেই অনুসার মন্দিরকে আমরা আজ থেকে দর্শন করার জন্য কেবলমাত্র খোলা রেখেছি। সরকারি নির্দেশ মেনে ভক্তদের জন্য খোলা হয় করুণাময়ী ও ফিরিঙ্গি কালীবাড়ির দরজাও। একসঙ্গে 10 জনের বেশি প্রবেশের অনুমতি ছিল না। মাস্ক পরে স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে মন্দিরে ঢুকতে হয় ভক্তদের। তবে ভক্তদের জন্য এখনো খোলা হয়নি কালীঘাট। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে বৈঠকের পরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। কালীঘাট মন্দিরের দরজা এখনো পর্যন্ত বন্ধই থাকছে। যতদিন না টেম্পল কমিটি বৈঠক করে সিদ্ধান্ত নিচ্ছেন মন্দির খোলার, ততদিন মন্দির বন্ধ থাকবে বলে জানা যাচ্ছে মন্দির কর্তৃপক্ষ সূত্রে। এদিন শ্যামবাজারের এক মন্দিরে অভিনব উপায়ে ভক্তদের কাছে পৌঁছে দিতে দেখা গেল আরতির শিখা। শ্যামবাজারের শিব মন্দিরে আজ থেকে শুরু হলো পুজো। এই মুহূর্তে আরতি শেষে যারা এসেছেন তাদেরকে ঠিক এভাবেই তারা আঁচ নেওয়ার চেষ্টা করছেন। এটা একটা রীতি, কিন্তু তাতে কিভাবে সামাজিক দূরত্বের বিধি বজায় রাখা সম্ভব সেইটার চেষ্টা চলছে। আজকে প্রথম দিন তো এসেছে, সবাইকে ফেরত আমরা পাঠাচ্ছি, আমরা 5 জন করে ঢোকাবার চেষ্টা করছি। আগামীকাল আমরা রিংয়ের মধ্যে থেকে এখানে ব্যারিকেড করে দিয়ে তারা সেইভাবে যেন সুষ্ঠুভাবে ঢোকে সেই ব্যবস্থা। আনলক 1-এর প্রথম দিনই খুলে গেল বীরভূমের 5টির মধ্যে 4টি সতীপীঠ। খুলল সাঁইথিয়ার নন্দিকেশ্বরী, নলহাটির নলাটেশ্বরী মন্দির, লাভপুরের ফুল্লরা এবং বোলপুরের কঙ্কালীতলা মন্দির। সব জায়গাতেই ভক্তদের সংখ্যা ছিল হাতে গোনা। এর মধ্যে নন্দিকেশ্বরী মন্দিরে সচেতনতার ছবি দেখা গিয়েছে। যে সমস্ত পুজোর সামগ্রী নিয়ে আসা হচ্ছে সেইগুলো হাতে ধরে ঠাকুরের কাছে উৎসর্গ করার পরেই সেগুলোকে কিন্তু স্যানিটাইজ করা হচ্ছে হাতে। আবার প্রত্যেক ক্ষেত্রে কিন্তু যিনি পুরোহিত মশাই তিনি কিন্তু হাত স্যানিটাইজ করছেন। এইভাবেই চলছে কিন্তু পুজোর প্রথম দিন থেকে এইভাবেই কিন্তু অত্যন্ত সতর্ক মন্দির কর্তৃপক্ষ এবং নন্দিকেশ্বরী তলায় যিনি পুজোর দায়িত্বে রয়েছেন সেই পুরোহিত। 10 জন করে ঢুকতে পাবে, রিং দেওয়া হয়েছে, তারা রিঙে রিঙে এসে দাঁড়াবে। সিভিক গার্ড রাখা হয়েছে এবং কাটা ফল কেউ ব্যবহার করতে পারবে না। টিপ নিতে গেলে তাদেরকে নিতে হবে এবং অতি অবশ্যই যেন প্রত্যেকে মাস্ক থাকে এবং যেন হাতে যেন স্যানিটাইজ নাই সকলে। আনলক 1-এর প্রথম দিন খোলেনি বক্রেশ্বর মন্দির। এর আগে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ জানিয়েছিল 15ই জুনের আগে তারা ভক্তদের জন্য দ্বার খুলবে না। করোনা আবহে সাধারণের জন্য বন্ধ হয়ে যায় ব্যান্ডেল চার্চের দরজা। আবার তা খুলছে 8ই জুন, তবে শুধুই প্রার্থনার জন্য। ব্যান্ডেল চার্চের পক্ষ থেকে জানানো হয়েছে লকডাউনের মধ্যে চার্চে মেরামতির কাজ চলছিল, তাই 8 তারিখ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের গির্জা যখন লকডাউন শুরু হলো আমরা রিপেয়ার শুরু করলাম, আর এখনো রিপেয়ার ওয়ার্ক চলছে। আপনারা দেখতে পারেন স্কাফোল্ডিং এখনো আছে, বাম্বু স্ট্রাকচার। আর বাই চান্স কিছু অ্যাক্সিডেন্টও হয়, এই কারণে আমরা 1 সপ্তাহ পরে অর্থাৎ আগামী সপ্তাহে সোমবারে আমরা খুলব। চার্চ খুললেও কর্তৃপক্ষ জানিয়েছে একসঙ্গে 10 জনের বেশি ভেতরে প্রবেশ করতে পারবে না। অবশ্যই মুখে মাস্ক পরতে হবে, হাত স্যানিটাইজ করতে হবে, মানতে হবে সামাজিক বিধি। একদিকে সংক্রমণ যখন ক্রমাগত বাড়ছে, তখন ভিন রাজ্য থেকে দলে দলে ফিরছে পরিযায়ী শ্রমিকরা। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 5টি জায়গা থেকে আসা পরিযায়ী শ্রমিকদের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে পাঠানো হবে। 5টা স্টেট বিশেষ করে যেখানে বেশি হচ্ছে হটস্পট এরিয়া, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দিল্লি অ্যান্ড চেন্নাই। এই ভাই বোনেরা যখন আসবে তাদের তখন আপনারা ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন করবেন। সোমবার গুজরাট থেকে 3টি শ্রমিক স্পেশাল ট্রেনে পুরুলিয়া ও বাঁকুড়ায় ফেরেন 200রও বেশি পরিযায়ী শ্রমিক। ভোর 5:30টা থেকে সকাল 11টা পর্যন্ত 3টি শ্রমিক স্পেশাল আদ্রা স্টেশনে পৌঁছয়। সেখানে শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার পর আঙুলে কালির ছাপ লাগিয়ে দেন স্বাস্থ্যকর্মীরা। আঙুলে দাগ দিয়েছে আর টেম্পারেচার দেখেছে। কি বললো? বাড়িতে থাকতে বল 14 দিন সেপার। টেম্পারেচার চেক হয়েছে, ফির ইয়ে করা হয়েছে, হাতে চিমটে দিয়ে ইয়ে করা হয়েছে, 14 দিন কোয়ারেন্টাইন দেবে। প্রশাসন সূত্রে খবর, গুজরাট ফেরত সমস্ত শ্রমিককেই সরকারি কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে তৃণমূল বিজেপির বাকযুদ্ধ ইতিমধ্যেই সপ্তমে। ধর্মস্থান খুলে দেওয়া বা নন এসেনশিয়াল সেক্টরকে শিথিল দেওয়া, কিছুটা ছাড় দেওয়া কি খুব দরকার ছিল? পার্থবাবু।
হ্যাঁ, সুমনদা মানুষ অভিজ্ঞতা থেকে শিক্ষা নেয়। এই 2 মাসে যেরকম আমরা অক্ষয় তৃতীয়া, পয়লা বৈশাখ, ঈদের উৎসব বাড়িতে পালন করেছি, শুধুমাত্র এই মানসিকতা থেকেই করেছি যে আমরা করোনা মুক্ত বাংলা গড়ব। এবং স্বাভাবিকভাবেই এখন মন্দির মসজিদ খুলে দেওয়া হলেও যে ভক্তরা যাবে তাদের মাথায় এটা প্রবেশ করে গেছে যে কিভাবে করোনার মোকাবিলার জন্য আমাদের সেলফ ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন, পরিযায়ী শ্রমিক যদি একদম প্রথম দিনে আসতো, প্ল্যানিং করে পাঠানো হতো, তাহলে আজকে যেরকম তারা করোনা নিয়ে প্রবেশ করছে তাহলে কিন্তু করোনা নিয়ে প্রবেশ করতো না। লকডাউনটা যদি আরো 7 দিন বাদে করা হতো তাহলে কিন্তু তারা বিভিন্ন জায়গায় চলে যেত। আজকে যেরকম একই সঙ্গে মহারাষ্ট্র থেকে 41টা ট্রেন ঢুকছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে তাদের জন্য থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, টেস্টিংয়ের ব্যবস্থা এসব করতে হচ্ছে। বাংলায় অলরেডি 1,76,000 টেস্টিং হয়ে গেছে। বাংলায় রোজ 9,000-এর উপরে টেস্টিং হচ্ছে। আমাদের এই করোনার মোকাবিলা করতে হবে, করোনাকে নিয়েই বাঁচতে হবে এবং সচেতনতা দিয়েই করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। দেখুন সুমনদা, ভারতবর্ষের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এইসব কথা বলছেন না, ব্যতিক্রম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তার কারণ কি জানেন? তার কারণ হচ্ছে মার্চ মাস, এপ্রিল মাসে যখন সমস্ত দেশের মুখ্যমন্ত্রীরা তার সরকারের পরিকল্পনা তৈরি করছিল যে পরিযায়ী শ্রমিকদের কি করে নিয়ে আসবে, কি করে কোয়ারেন্টাইন সেন্টার করবে, বাকি স্বাস্থ্য ব্যবস্থা কি হবে, তখন আমরা দেখেছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী গন্ডি কেটে বেড়াচ্ছিলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাইকিং করে বেড়াচ্ছিলেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যামেরাম্যানদের নিয়ে গিয়ে ফটো সেশন করছিলেন। আর এই পার্থবাবুরা স্টুডিও এসে বলছিলেন আমাদের মুখ্যমন্ত্রী সামনে থেকে লড়াই করছেন। আজকে আমি দেখছিলাম প্রেস কনফারেন্সে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আর কত সামলাবো, আর কত করব, এটার পর এটা। আচ্ছা, এই পশ্চিমবঙ্গ সরকারের তো 40, 42, 45 জন মন্ত্রী আছে এবং তারা মোটা মাইনে পায়। সেই মাইনাগুলো আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের ট্যাক্সের পয়সায় চায়। আজকে এই মুখ্যমন্ত্রীকে কাতরভাবে বলতে হচ্ছে কেন? সেই 45 জন মন্ত্রী কোথায়? সেই বিধায়করা কোথায়? মুখ্যমন্ত্রী কেন তাদেরকে দায়িত্ব ভাগ করে দিচ্ছেন না? মানুষের প্রতি এই যে সমস্ত কটা সরকার, রাজনৈতিক দলগুলো, প্রত্যেকটি রাজনৈতিক দল যে চক্রান্ত করছে এবং এটা আমার ভাবতে অবাক লাগে। আমরা আগে এই যে একটা লকডাউন করা হলো, তাহলে আমরা কেন এতদিন আগে, প্রায় 2.5-3 মাস, আমরাও তো প্রফেশনাল লোক, আমাদের তো টিউশন না করলে, আমার স্টুডেন্টদের না শেখালে, বা আমরাও তো ছবি না আঁকতে পারলে, আমরাও যদি প্রদর্শনী না করতে পারি, আমরাও খেতে পারছি না, তাহলে আমরা কেন সাফার করলাম? আজকে যদি সমস্ত ধর্মীয় স্থানগুলোকে কিসের জন্য খোলা হলো? আমি পরিষ্কার বলছি, ধর্মীয় স্থানগুলোকে খোলা হয়েছে রাজনৈতিক কারণে। রাজনৈতিক কারণে সমস্ত কিছু হচ্ছে আমাদের গোটা ভারতবর্ষে। এতে মানুষের ভালো করার উদ্দেশ্য কাউর নেই। গুজরাটের ভুজ থেকে এদিন বাঁকুড়ায় পৌঁছয় আরেকটি শ্রমিক স্পেশাল। স্টেশনে 68 জন পরিযায়ী শ্রমিকের থার্মাল স্ক্রিনিং করা হয়। উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও রেলের আধিকারিকরা। কোথা থেকে আসছেন? গুজরাট থেকে। কি কাজ করতেন ওখানে? ইলেকট্রিক্যাল। অসুবিধার মধ্যে আমাদের কিছুই পড়তে হয়নি, আমরা সেফটিতেই ছিলাম, সেফটি আন্ডারে ছিলাম, অতটা কি অসুবিধা হয়নি। আমাদের বাদে বেশি একটু ঘন হয়েছে, ঘনত্বটা ওখানে বেশি হয়েছে। বাঁকুড়া স্টেশন থেকে সরকারি বাসে প্রত্যেককে নিজের নিজের ব্লকে পাঠানোর ব্যবস্থা করা হয়। ট্রেনটা গুজরাট থেকে এসছে, অ্যাপ্রক্সিমেট 60 জনের কাছাকাছি প্যাসেঞ্জার এখানে ডিবোর্ডিং হয়েছে। তাদেরকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পাঠানোর জন্য 3টে বাস আমরা প্রোভাইড করেছি। কোন কোন জায়গায় যাবে? এগুলো সমস্ত ব্লক অফিসে যাচ্ছে। দলে দলে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার ফলে সংক্রমণ বাড়বে না তো? একরাশ আশঙ্কা নিয়ে এই প্রশ্ন করছেন অনেকেই। এ নিয়ে রাজনৈতিক তরজাও চলছে সমান তালে। আমরা রাস্তায় নেমে কাজ করছি বলেই আমার এক মন্ত্রী করোনা আক্রান্ত, আমার এক বিধায়ক করোনা আক্রান্ত, আর অন্য দলের সব নেতারা দেখুন এসি রুমে আপনাদের খালি প্রেসে বিবৃতি দিচ্ছে আর বাড়িতে ঢুকে যাচ্ছে। পার্থ ভৌমিক বলছেন যে শাসক দলের নেতা মন্ত্রীরা কোভিড আক্রান্ত হচ্ছেন, তার কারণ তারা কাজ করতে মানুষের কাছে পৌঁছচ্ছেন, বিরোধীরা মানুষের কাছে পৌঁছচ্ছেন না। দেখুন, আমি একটাই কারণে বলি যে প্রথম যে নেতা মন্ত্রী বিধায়ক যারা অনেক বেশি সচেতন বলে ধরে নেওয়া হয় সমাজে, তারা যদি এই কোভিড সিচুয়েশনে দাঁড়িয়ে আক্রান্ত হন তাহলে বুঝতে হবে যে এই আক্রমণের ইন্টেন্সিটি কোন জায়গায় গেছে, যে তাদের এই প্রোটেকশন সত্ত্বেও। তাহলে এবং এমন তো মুখ্যমন্ত্রীর পাড়া অবধি সিল করতে হচ্ছে আমি শুনলাম। আমি মাননীয় বিধায়ক যেটা বলছিলেন সেই কথার রেসপেক্টেই আমি বলি 2-3টে পয়েন্ট।
একটা পয়েন্ট হচ্ছে যে আমার নিজের মনে হচ্ছে যে গত দুদিনে যেখানে দাঁড়িয়ে করোনা সংক্রমণ আমাদের রাজ্যে এবং আমাদের দেশে যেখানে রেকর্ড মাত্রায় গেছে, সেখানে এরকম একটা ব্যতিক্রমী সিদ্ধান্ত, অর্থাৎ অফিস খুলে যাবে এবং সেখানে বাস চলবে, ট্রাম চলবে, অটো চলছে, সেটাই হচ্ছে বিপদ, ভয়ঙ্কর। আমি বলছি এটা ঠিক যে ইকোনমির প্রয়োজনে আস্তে আস্তে ধাপে ধাপে খুলতে হবে। আমি বারবার বলেছি যে লকডাউন এদেশে শুরু হয়েছিল অপরিকল্পিত উপায়ে, লকডাউন চলেছে অপরিকল্পিত উপায়ে। যেভাবে পরিযায়ী শ্রমিকদের টেনে আনা হয়েছে গরু ছাগলের মতো করে ওই ট্রেনে, আমি মুখ্যমন্ত্রীর সাথে একমত যে যেভাবে আনা হয়েছে তাদের সংক্রমণের সম্ভাবনা অনেক বাড়ে। কিন্তু একই কারণের জন্যে আমি বলছি যে যদি সেই পরিযায়ী শ্রমিকদের সংক্রমণ ট্রেনে বাড়ে, তাহলে কোন যুক্তিতে বলুন তো যে বাসে পাশাপাশি বসিয়ে দুজনকে হচ্ছে সোমবার থেকে সব ছেড়ে দেওয়া হচ্ছে? আমি বলছি এ তো বজ্র আটুনি ফসকাগিরোর মতো অবস্থা। যখন সংক্রমণ মারাত্মক অবস্থায় যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে মারাত্মক একটা সিদ্ধান্ত যেটা আত্মঘাতী হতে পারে, যেখানে বিধায়করা আক্রান্ত হচ্ছেন, মন্ত্রী আক্রান্ত হচ্ছেন, which shows the depth of the situation. পার্থবাবু এটা জানেন যে মূলত এটা পরিচালনা করেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারকে সেই ডিসিশন মেনে চলতে হয়। এটা পার্থপ্রতিমবাবু জানেন না, এটা আমার মনে হয় না। মুখ্যমন্ত্রী তো বারংবার বলেছিলেন যে 41টা ট্রেন একবারে না পাঠিয়ে পরিকল্পনা মাফিক আপনি যদি রোজ 10টা করে ট্রেন পাঠান, আমি আমার ইনফ্রাস্ট্রাকচার দিয়ে পরিযায়ী শ্রমিকদের সঠিক ব্যবস্থা করতে পারবো যাতে করোনা সংক্রামিত না হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জিকে ছোট করতে গিয়ে, মমতা ব্যানার্জিকে রাজনৈতিকভাবে শেষ করতে গিয়ে বাংলায় যাতে করোনা পেশেন্ট বাড়ে, গুজরাটকে বাংলা ছাড়িয়ে যায়, তামিলনাড়ুকে ছাড়িয়ে যায়, কর্ণাটককে ছাড়িয়ে যায়, তার জন্য ইন্টেনশনালি 41টা ট্রেন একদিনে ঢুকিয়ে দেওয়া হলো যাতে করোনা রুগী বাংলায় বেড়ে যায়। কেন প্রত্যেকদিন 10টা করে ট্রেনের রিকুইশন দিলেন না? আজকে নবান্ন থেকে যে প্রত্যেকদিন যে প্রেস রিলিজটা আসছে, আপনার ডেট ধরে ধরে দেখুন কবে কতগুলো ট্রেনের রিকুইশন দিয়েছে বলছেন। আমি পরশু দিনের রিলিজ দেখছিলাম, আমাদের রাজ্যের স্বরাষ্ট্র সচিব বলছেন যে 218টা ট্রেনের মধ্যে মাত্র 18টা ট্রেন এসছে, 218টা রিকুইশন দিয়েছেন। তাহলে 2 তারিখ থেকে যখন ট্রেন চালু হলো, তাহলে এই 28 দিনে 26 দিনে মাত্র 18টা ট্রেন এলো কেন? রিকুইশন তো স্টেট গভর্নমেন্ট দিচ্ছে। রেলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 71 দিন পর দূরপাল্লার ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রতিদিন 200টি করে ট্রেন চলবে। এদিন সকাল 6টা 25 মিনিটে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস রওনা দেয় ওড়িশার দিকে। স্টেশনের বাইরে 2 দফায় পরীক্ষা করা হয় যাত্রীদের। এক মহিলা সহ 2 যাত্রী সুরক্ষা বস্ত্র বা পিপিই পরেই ট্রেনে ওঠেন। এবার একেবারে রিজার্ভেশনের টিকিট হাতে নিয়ে প্রথম যাত্রী ট্রেন শুরু হলো হাওড়া থেকে। আমরা দেখতে পাচ্ছি যে সোমবার সকাল 6টা 25-এর বড়াবিল শতাব্দী যেটি রয়েছে, সেই ট্রেনটি কিন্তু ছাড়বে হাওড়া স্টেশন থেকে। ছাড়ার আগে এখানে ভোর 5টা থেকে কিন্তু একেবারে রিজার্ভেশন চেক করিয়ে তারপর যাত্রীদেরকে ভেতরে ঢোকানো হচ্ছে। প্রত্যেক যাত্রী ঢোকার আগে প্রত্যেকের কিন্তু থার্মাল গান দিয়ে তাদের কতটা টেম্পারেচার রয়েছে সেটা নথিভুক্ত করা হচ্ছে। আনলক 1-এর প্রথম দিন দক্ষিণ পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে পুরুলিয়ায় পৌঁছয় টাটানগর দানাপুর এক্সপ্রেস। ভায়া পুরুলিয়া আসানসোল হয়ে ট্রেনটি পৌঁছয় বিহারের দানাপুরে। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে বিহারে। হ্যাঁ, এখানে কি কর্মসূচি আজকে? হ্যাঁ, এখানে কাজ করি পুরুলিয়াতেই। বাড়ি চলে খুব খুশি। করোনা সতর্কতার জেরে পুরুলিয়া স্টেশনের মূল গেটটি এদিনই বন্ধ রাখা হয়। অন্য গেট দিয়ে যাত্রীদের ঢোকানোর পর থার্মাল স্ক্রিনিং ও স্যানিটাইজার দেওয়ার ব্যবস্থা করা হয়। নথিবদ্ধ করা হয় যাত্রীদের নাম, ফোন নাম্বার এবং কোথায় যাবেন সেই তথ্য। আমরা মোটামুটি প্যাসেঞ্জারের থার্মাল স্ক্রিনিং করছি এবং স্যানিটাইজার দিচ্ছি এবং চার্ট মেনশন করছি, রেজিস্টার মেনশন করছি, ওনাদের মোবাইল নম্বর আমরা সব রেকর্ডস রাখছি। দেখ, ভালো জিনিস, ট্রেনটা চললো আজ থেকে, প্যাসেঞ্জারও খুশি, অনেক প্যাসেঞ্জারও এসছে এবং ওনারা সবাই সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে। সোমবার থেকে ফের চালু হলো বিভিন্ন জেলার ফেরি সার্ভিস। হাওড়া ফেরিঘাটে সকাল থেকেই ছিল কড়া নজরদারি, কড়া নিরাপত্তা। লঞ্চে ওঠার আগে যাত্রীদের করা হয় থার্মাল চেকিং। লঞ্চের কর্মীদের পরনে ছিল পিপিই। ফেরি সার্ভিস চালু হয়েছে এদিন থেকেই। যেরকম হাওড়া থেকে দেখা যাচ্ছে বাগবাজার, আহিরিটোলা, এই সমস্ত জায়গায় ফেরি সার্ভিস চলছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া ব্রিজের তলা দিয়ে এই ফেরি সার্ভিস যাচ্ছে। এবং আজকে যেটা দেখা যাচ্ছে, হাওড়ায় যেরকম হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি তাদের যে ঘাট রয়েছে, সেখানে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি পিপিই পরে থার্মাল গান দিয়ে কিন্তু সমস্ত যাত্রীদের চেক করা হচ্ছে, তারপর উঠতে দেওয়া হচ্ছে। প্রথমে মাস্ক দেখছে,
তারপর টেম্পারেচার দেখছে, তারপর স্যানিটাইজ করছে, তারপর টিকিট চেক করছে, তারপরে আমাকে বেরোতে দিচ্ছে বা ঢুকতে দিচ্ছে এইরকম। হ্যাঁ, মেনটেন তো আমাদের নিজেদের স্বার্থে করতে হবে, সব মানুষের করা উচিত। হ্যাঁ, এখানে চেকিং হচ্ছে, আমাকে ঢোকার সময় একটা চেকিং করলো, তারপরে ঢুকতে দিল। কিন্তু উল্টো ছবি ধরা পড়ল চাঁদপাল ঘাটে। যাত্রীদের অভিযোগ, থার্মাল চেকিং হয়নি, মাস্ক ছাড়াই মিলেছে টিকিট। কিন্তু স্বাস্থ্যবিধি মানার জন্য যখন সরকার বারবার কড়া নির্দেশিকা দিচ্ছে, চিকিৎসকেরা বারবার বলছেন সতর্ক না হলে ফল হতে পারে মারাত্মক, তখন এই ঢিলে ঢালা ছবি কেন? কেন সচেতনতার অভাব? কেউ বলছেন মাস্ক পড়ে গেছে, गिर गया पानी में, কারো মাস্ক ঝুলছে হাতে। ফোন এসছে তাই জন্য। চাঁদপাল ঘাট থেকে রামকৃষ্ণপুর যাচ্ছে এই লঞ্চ। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যাত্রীরা আসতে শুরু করে দিয়েছেন, তারা এই লঞ্চ তারা নিয়ে বেরোচ্ছেন। मास्क था गिर गया, अब लेंगे जाएंगे तब ना। রুমাল রুমাল रुमाल नहीं सर, ফোন এসছে তাই জন্য। মাস্ক পরে ফোন করা যায় না, আওয়াজ বুঝতে পারছি না সেই জন্য। যদিও ঘাটের কর্মীদের দাবি মানা হচ্ছে সমস্ত স্বাস্থ্যবিধি। কিছু যাত্রী তারা মাস্ক পরে নেই, তো তাদেরকে কি আপনারা সতর্ক করছেন? আমরা বলছি অনেককে আপনারা মাস্ক পরে আসবেন, বলছি। সবাই কি মেনটেন করছেন? সবাইকে মেনটেন তো করছে না, সবাই বলছে, কেউ বলছে ভুলে গেছি, এরপরে পরে আসবো। হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সূত্রে খবর, হাওড়া বাগবাজার, হাওড়া চাঁদপাল ঘাট, রামকৃষ্ণপুর চাঁদপাল ঘাট, নাজিরগঞ্জ মেটিয়াবুরুজ, নূরপুর গাদিয়ারা রুটে এদিন থেকে ফের শুরু হয়েছে লঞ্চ সার্ভিস। ভূতল পরিবহন নিগম এবং হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি এদিন আলাদাভাবে হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চ পরিষেবা চালু করে। সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত প্রতিটি রুটে 2টি করে লঞ্চ চলবে। সোমবার সকালে বেলুড় মঠে জেটিঘাট থেকে শুরু হয় বেলুড় মঠ কুটিঘাট ফেরি চলাচল। থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপার পর দূরত্ব বিধি মেনে যাত্রীদের লঞ্চে ওঠার অনুমতি দেওয়া হয়। ভালোই লাগছে, 2 মাস পরে বাড়ি থেকে বেরোলাম, একটু ভালো লাগছে, ভয়ও লাগছে, একটা ভাইরাসের ব্যাপার, সচেতনভাবে তো থাকতে হবে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে একটু ভালো লাগছে। ব্যবস্থা নিলেন মানে আপনার সিকিউরিটি পারপাসে? সেরকম হ্যান্ড স্যানিটাইজার রয়েছে, গ্লাভস রয়েছে, থার্মাল গান রয়েছে, যাত্রীদের জন্য থার্মাল গান পরীক্ষা করা হচ্ছে। ঢোকার পথে বোর্ডে লেখা নো মাস্ক নো টিকিট। এখান থেকে ফেরি চলছে উত্তর 24 পরগনার আড়িয়াদহ পর্যন্ত, কিন্তু ঘাটের কোথাও চোখে পড়ল না থার্মাল চেকিং। তবে লঞ্চের মধ্যে দেখা গেল সোশ্যাল ডিস্টেন্সিং। উত্তরপাড়া খেয়াঘাট থেকে আড়িয়াদহ পর্যন্ত ফেরি সার্ভিস, সেই ফেরি সার্ভিসও এদিন শুরু হয়েছে। আমরা রয়েছি সেই ফেরিতে। এখানে আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি যে যারা যাতায়াত করছেন তারা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখেই তারা বসেছেন, মুখে মাস্ক রয়েছে। আজ থেকেই তো অফিস খুলছে, তো সেহেতু আজকে বেরোতে বাধ্য হলাম। যাই হোক, দেখছি তো রাস্তায় প্রচণ্ড জ্যাম, বাধ্য হয়ে লঞ্চেই যেতে হচ্ছে। এখন দেখি ওপারে গিয়ে কি পাওয়া যায়, তারপরে যেরকমভাবে হোক তো যেতেই হবে অফিস। বলছি গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী 1 ঘন্টা পর পর ফেরি চলবে এবং 40 জন করে যাত্রী নিয়ে যাবে, যাতে সরকারের যে মেডিকেল প্রোটোকল ইত্যাদি যেগুলো আছে, যে নির্দেশিকা আছে, সেটা মেনটেন করা যায়। আমরা শুধু মানুষের কাছে আবেদন করব যে দেখুন, সবাই অফিসের টাইমে যাওয়ার চেষ্টা করলে একসঙ্গে অনেক বেশি লোড, সেটা একটু অসুবিধা হবে। একটু আগে পরে গেলে এখন আপাতত সুবিধা হবে। সরকারি নির্দেশ মেনে সোমবার থেকে শুরু হলো হুগলির উত্তরপাড়া থেকে বলাগড়, রিষড়া থেকে খড়দা এবং কোন্নগর থেকে পানিহাটি ফেরি পরিষেবা। নৌকায় ওঠার আগে থার্মাল স্ক্রিনিং করা হয় যাত্রীদের, হাতে দেওয়া হয় জীবাণুনাশক। যে কোনো ফেরিঘাটে ঢুকতে গেলেই মানুষকে থার্মাল চেকিং করে এবং হাত স্যানিটাইজ করেই ঢুকতে হচ্ছে, এবং যাত্রীরা যারা নৌকোয় বসে আছে প্রত্যেককেই দেখতে পাবেন যে মাস্ক পরে আছে। হুগলির সঙ্গে অন্যান্য জেলার জলপথ পরিষেবা চালু হওয়ায় খুশি যাত্রীরা। হুমপুনের তাণ্ডবে ভেঙে গিয়েছে রিষড়া জেটি, ডুবে গিয়েছে একটি ভেসেল ও 3টি নৌকা, তাই রিষড়া খড়দা ফেরি সার্ভিস এখনো বন্ধ। সোমবার থেকে জলপথে ফের অন্যান্য জেলার সঙ্গে জুড়ে গেল উত্তর 24 পরগনাও। জেলার চাঁদ মোহাম্মদ ফেরিঘাটে দেখা গেল সচেতনতার ছবি। যাত্রী সংখ্যা কম থাকলেও তাদের মুখে ছিল মাস্ক। জগদ্দল ঘাটেও সচেতনতার এক ছবি, স্বাস্থ্যবিধি মেনেই চলছে পারাপার। যাত্রীর সংখ্যা মোটামুটি খুব একটা খারাপ নয়। ওই সোশ্যাল ডিস্টেন্স বলতে আমাদের পরিষেবা থেকে, পৌরসভা থেকে বলেছে 80খানার লোক বেশি তুলবে না, 80টা লোকের বেশি যাবে না। আমাদের ক্যাপাসিটি আছে 200-250। করোনা মোকাবিলায় বিধিনিষেধ মেনে এদিন থেকে শুরু হলো ফেরি সার্ভিস। দূরত্ব বিধি বজায় রাখতে মাত্র 40% যাত্রী নিয়ে চলছে লঞ্চ। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তার নজরদারি চালাচ্ছেন জলসাথী এবং লঞ্চ কর্মীরা।
বেসরকারি অফিসগুলিতে কত কর্মী নিয়ে কাজ হবে সেই সিদ্ধান্ত সংশ্লিষ্ট সংস্থার ওপরই ছেড়েছেন মুখ্যমন্ত্রী। সোমবার কম সংখ্যক কর্মী নিয়েই কাজ হলো সল্টলেক সেক্টর 5-এর অফিসগুলিতে। আনলক 1-এর প্রথম দিন এবং আমরা রয়েছি সেক্টর 5-এর আইটি সেক্টরের একটি অফিসে। আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ চেয়ার কিন্তু খালি। রেশিওটা একটু চেঞ্জ হতে থাকবে, মেবি 30%, 70%, কিন্তু এমনি আমরা কিছুদিন চালাবো। কালিকাপুরের বাসিন্দা অর্ঘ্য চক্রবর্তী একটি বেসরকারি সংস্থার কর্মী। গোটা লকডাউন পর্বেই ওয়ার্ক ফ্রম হোম করেছেন। এখনো অফিস যাওয়ার জন্য তার কাছে কোনো নির্দেশ আসেনি। যেগুলো ভীষণ সেন্সিটিভ কাস্টমার ডেটার কাজ রয়েছে সেগুলোর জন্য নির্দিষ্ট টিমেরা অফিস যাচ্ছে উইথ প্রপার অ্যাপ্রুভাল প্রসেস অ্যান্ড গভর্নমেন্ট পারমিশনস। বাট যারা এখনও অবধি ওয়ার্কিং ফ্রম হোম করে যেতে পারবে এবং বিজনেস কন্টিনিউটিটা বজায় রাখতে পারছে তাদের ক্ষেত্রে কোম্পানি থেকে এখনো ইনস্ট্রাকশন যে বাড়ি থেকেই কাজ করার জন্য। অর্ঘ্যর মতো যারা বাড়ি থেকে কাজ করছেন তাদের মনিটরিং করার জন্যও বিশেষ ব্যবস্থা করা হয়েছে কিছু অফিসে। একটি টিভি আমরা দেখতে পাচ্ছি, সেই টিভিতে কিন্তু সবাই যারা ওয়ার্ক ফ্রম হোম কাজ করছে, বাড়িতে বসে কাজ করছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলা হচ্ছে। আইটি সংস্থাগুলির তরফে জানানো হয়েছে সংক্রমণ এড়াতে তারা চাইছে প্রথমে 25% কর্মী নিয়ে কাজ করতে, অর্থাৎ বর্তমানে যেমনটা হচ্ছে, তারপর ধাপে ধাপে 50%, 75% এবং সবশেষে 100% কর্মীকে নিয়েই অফিসে কাজ হবে। কিন্তু অফিসের ভেতরে যখন এইভাবে স্বাস্থ্যবিধি মেনে কাজ হচ্ছে তখন বাইরের ছবিটা একেবারে উল্টো। আনলক 1 শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মাস্ক সরে গিয়েছে অনেকের মুখ থেকেই, উধাও সামাজিক দূরত্ব। সোমবার থেকেই চা বাগান এবং চটকলে 100% কর্মী নিয়ে কাজ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। 1 তারিখ থেকে আরেকটা জিনিস হবে, চা জুট 100% খুলে যাবে, শ্রমিক কাজে যোগদান করবে। সেই মতো সোমবার থেকেই 100% কর্মী দিয়ে কাজ শুরু হলো দুই ক্ষেত্রে। উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগানে স্বাস্থ্যবিধি মেনেই কাজে যোগ দিলেন শ্রমিকরা। কাজে যোগ দেওয়ার আগে হাত স্যানিটাইজ করে নিচ্ছেন তারা, প্রত্যেকের মুখে মাস্ক, সামাজিক দূরত্ব মেনেই তোলা হলো চা পাতা। 100% শ্রমিক নিয়ে তারা কিন্তু কাজ শুরু করলো আজ থেকে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এখানে কিন্তু সামাজিক দূরত্ব মেনটেন করা হচ্ছে এবং প্রত্যেক শ্রমিকের মুখে কিন্তু मास्क দেওয়া হয়েছে, বাগান কর্তৃপক্ষ দিয়েছে। सरकारी नियम लागू हुआ है, इसलिए हम लोग सब कोई काम में आए हैं, इसलिए हम लोग बहुत खुश हैं। শিলিগুড়ির কাছে দাগাপুর চা বাগানে গিয়ে দেখা গেল কিভাবে স্বাস্থ্যবিধি মেনে কাজ করতে হবে তা বাগানের গেটেই উল্লেখ করা আছে। কারখানার গেটেই বড় বড় করে লেখা, বিনা মাস্ক পहने अंदर जाना माना है। আজ থেকে চা বাগানে 100% কর্মী নিয়োগ করা যাবে। লকডাউনে 50% শ্রমিক দিয়ে চা পাতা তোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র, কিন্তু সংক্রমণের আশঙ্কায় সেই পরিমাণ কমিয়ে 25% শ্রমিক দিয়ে চা বাগান চালানোর অনুমতি দেয় রাজ্য সরকার। সোমবার আগের মতো যন্ত্রের শব্দ শোনা গেল দক্ষিণবঙ্গের বিভিন্ন জুট মিলেও। উত্তর 24 পরগনার জগদ্দলের বিভিন্ন জুট মিলে স্যানিটাইজিং টানেলের ব্যবস্থা করা হয়েছে। তার মধ্যে থেকেই মিলে ঢুকতে হচ্ছে শ্রমিকদের। প্রত্যেক কর্মীর মুখে মাস্ক, জুট মিলের ভেতরেও সামাজিক দূরত্ব মেনে কাজ হলো। ডিসইনফেক্ট্যান্ট চ্যানেল দিয়ে সমস্ত ওয়ার্কার আসছে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনে আসছে। এরপর আমরা গোটা মিলে 23খানা ডিপার্টমেন্ট ওয়াইজ আর কি, যাতে হাতের কন্টামিনেশন না হয় সেই জন্য সোপ আর স্যানিটাইজারের যে হ্যান্ড স্যানিটাইজারের যে বন্দোবস্ত করেছি ওটা পা দিয়ে অপারেট হয়। কিন্তু একেবারে অন্য ছবি ধরা পড়লো হুগলির রিষড়ার হেস্টিংস জুট মিলে। সেখানেও স্যানিটাইজিং টানেলের মধ্যে দিয়ে ঢুকলেন শ্রমিকরা। ভেতরে কাজও হলো সোশ্যাল ডিস্টেন্সিং মেনে, কিন্তু ছুটির পর সব স্বাস্থ্যবিধি উধাও। যদিও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছে জুটমিল কর্তৃপক্ষ। তাদের তরফে জানানো হয়েছে জুটমিল জীবাণুমুক্ত করার জন্য এদিন 8 ঘন্টার বদলে 7 ঘন্টা কাজ হয়েছে। অন্যদিকে 100% কর্মী নিয়ে কাজ শুরু হওয়ার কথা থাকলেও হাওড়ার বেশিরভাগ জুটমিলে দেখা গেল সেই কর্মীর আকাল। কাজ হলো 40 থেকে 50% কর্মী দিয়ে। এখন স্ট্রেংথ বেশি নেই, এখন যতটা মেনটেন্যান্সের জন্য যত স্ট্রেংথ লাগছে ততই দিচ্ছি। এখন মোটামুটি 50টা স্ট্রেংথের মতন লোকেরা কাজ করছে আর মেশিনগুলো চালু করার চেষ্টা করা হচ্ছে। হাওড়ার ফুলেশ্বরের উষা কটন মিলেও কম শ্রমিক নিয়ে কাজ হলো, মানা হয়েছে স্বাস্থ্যবিধিও। ধর্মীয় স্থান অফিসের দরজা খুললেও স্কুল আপাতত বন্ধই থাকবে বলে জানিয়েছে রাজ্য সরকার। স্কুলগুলো এই জুন মাসটা পুরো বন্ধ থাকবে, আইসিডিএস সেন্টারও বন্ধ থাকবে। মিড ডে মিল এবং আইসিডিএস সেন্টারে যেটা খাদ্য সেটা আমরা পাঠিয়ে দেবো।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকাতেও বলা হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে আলোচনা করে 30শে জুনের পর আনলক 2 এ শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেশ জুড়ে পড়ুয়ারা কবে ক্লাসে আসবে তা নিয়ে জুলাইয়ে রাজ্যগুলির সঙ্গে কথা বলবে কেন্দ্র। তবে স্কুল কবে খুলবে তার নিশ্চয়তা না মিললেও পড়ুয়ারা স্কুলে এলে কোন পদ্ধতিতে ক্লাসরুমে ঢুকবে তারই মহড়া হয়ে গেল সোমবার সল্টলেকের কল্যাণী পাবলিক স্কুলে। স্কুল খুললে কিভাবে পড়ুয়ারা সামাজিক দূরত্ব বজায় রেখে ঢুকবেন স্কুলে, তার একটা মহড়া শুরু হয়ে গেছে। আমরা স্কুলের একদম গেট দিয়ে ঢুকছি, টানেলের ভেতর দিয়ে ঢুকতে হচ্ছে, প্রায় আমাকে ভিজিয়ে দিচ্ছে, এবং এই টানেলের ভেতর দিয়ে ঢুকে পড়ুয়াদের ঢুকতে হবে। এবং পড়ুয়ারাও দেখছি টানেলের ভেতর দিয়ে তারা ঢুকছে, ঢুকে একদম স্কুলের যে মূল গেট সেই গেটে একদম পিপি পরিহিত যারা স্কুলের যারা নিরাপত্তা কর্মী তারা রয়েছেন, তারা টেম্পারেচার নিচ্ছেন। সিঁড়ি পেরিয়ে ক্লাসরুমে ঢোকার সময় বজায় রাখা হলো সামাজিক দূরত্ব। ক্লাসরুম জীবাণুমুক্ত করার কাজ শেষ হয়ে গেছে। এক একটা বেঞ্চে একজন করে পড়ুয়া, পড়ুয়াদের প্রত্যেকের মুখে মাস্ক, হাতে গ্লাভস। সহপাঠীদের মধ্যে খুনসুটি, কাছাকাছি যাওয়া, কানে কানে কথা, সব যেন উধাও। করোনার বিরুদ্ধে লড়াইয়ে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে কাছে থেকেও দূরে সহপাঠীরা। এত সাবধানতা বেশ মানিয়ে নিয়েছে পড়ুয়ারা। আসলে লকডাউন পর্বে খুদেরাও বুঝে গিয়েছে জীবনযাপনের শর্ত সামাজিক দূরত্ব। যতটা দূরে দূরে থাকবো ততই ভালো, আর এটাই আফসোস হবে না। আমি একটু কষ্ট হচ্ছে যে স্কুলে আসা যাচ্ছে না, বন্ধুদের সাথে দেখা হচ্ছে না, বাট এটাই রিয়ালিটি, এটাকেই মানতে হবে। এক একজন এক একটা বেঞ্চে বসে বসে মেনটেন করবো আমরা সোশ্যাল ডিস্টেন্স। কিন্তু প্রশ্ন হলো, মহড়ায় না হয় কতিপয় পড়ুয়া, স্কুল খুললে পিলপিল করে ঢুকবে পড়ুয়ারা, তখন কিভাবে বজায় থাকবে সামাজিক দূরত্ব, কিভাবে সামলাবে স্কুল? অল্টারনেট ডেজে আমরা বাচ্চাদেরকে স্কুলে ডাকবো। আমরা এখন এই মুহূর্তে পুরো ক্লাসটাই আমরা অনলাইন মোডে দিচ্ছি বাচ্চাদেরকে। তখন কি হবে ব্যাপারটা, অনলাইন এবং অফলাইন দুটোই চলবে। কিছু বাচ্চা 3 দিন স্কুল আসবে, বাকি 3 দিন তারা বাড়িতে বসে অনলাইনে পড়াশোনাটা করবে। আসলে করোনার সঙ্গে আরো বেশ কয়েকদিন ঘর করতে হবে, কিন্তু পড়ুয়াদের তো আর আজীবন ঘরে রাখা যাবে না। এই বন্দোবস্ত দেখে অভিভাবকদের চোখে মুখে স্বস্তি ধরা পড়েছে। অভাবনীয় এই যে সিস্টেমটা উনি করেছেন, এটা এখনো পর্যন্ত আমি শুনিনি এখানে কোনো স্কুলে করেছে বলে। তো এইটা যেটা করেছে আমরা মায়েরা ভীত নই আর। এইটা ভালো হয়েছে, এটা খুবই ভালো হয়েছে। মানে আমি প্রথম দেখলাম এই মানে ওয়েস্ট বেঙ্গলে মনে হয় এটা প্রথম হলো এই স্কুলের। তো এটা খুবই ভালো হয়েছে। এটা যদি হয়ে থাকে তাহলে বাচ্চারা সেফ একদম। রাজ্য সরকারও সামাজিক দূরত্ব বিধি মেনে পঠন পাঠনের উদ্যোগ নিয়েছে। পড়ুয়াদের মাস্ক পরা এবং বারবার হাত ধোয়া বাধ্যতামূলক করা হয়েছে। কম সংখ্যক পড়ুয়া নিয়ে বিকল্প দিনে ক্লাসের ভাবনা রয়েছে। সিনিয়র পড়ুয়াদের আগে স্কুলে আনা হবে, সকালে ও বিকেলে ক্লাসের পরিকল্পনা রয়েছে। শিক্ষাবিদদের থেকে সাজেশন, অন্য রাজ্যে কিভাবে হচ্ছে তার সেই দিক দিশা, সব কিছু নিয়ে শিক্ষা বিভাগ অলরেডি কাজ করে চলেছে। করোনা সংক্রমণের জেরে টালিগঞ্জের শুটিংও দীর্ঘদিন ধরে বন্ধ। তবে এখন তা শুরু করার জন্য মিলেছে রাজ্য সরকারের ছাড়পত্র। কিন্তু তা সত্ত্বেও সোমবার থেকে টালিগঞ্জে শুরু হলো না শুটিং। ফ্লোরে দেখা গেল না লাইট, ক্যামেরা, সাউন্ডের সেই চেনা ছবি। আজ 1 জুন থেকে সরকারি বিধিনিষেধ উঠে গেলেও স্বাভাবিক ছন্দে ফিরল না টালিগঞ্জের স্টুডিও পাড়া। এদিনও সমস্ত স্টুডিওতেই ছিল বন্ধের ছবি। শনিবার রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়, রিয়ালিটি শো ছাড়া সোমবার থেকে রাজ্যে শর্ত সাপেক্ষে চালু হবে সিনেমা, সিরিয়ালের শুটিং। শুটিং ইউনিটে থাকতে পারবেন সর্বাধিক 35 জন। কিন্তু এদিনও আলোর ঝলকানিতে উজ্জ্বল হয়ে ওঠেনি শুটিং ফ্লোর। সূত্রের খবর, মঙ্গলবার অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, প্রযোজক, চ্যানেল কর্তৃপক্ষ, সিনেমা ও টেলিভিশনের সব পক্ষকে নিয়ে বৈঠক হবে। সবার মতামত শোনার পর 4 জুন বৈঠক হবে সংশ্লিষ্ট মন্ত্রীর সঙ্গে। তারপরই ঠিক হবে কবে টালিগঞ্জের শুটিং শুরু হবে। কবে থেকে শুটিং শুরু হবে সেটা এখনো পর্যন্ত আলোচনা সাপেক্ষ। তার কারণ হচ্ছে যে এই পৃথিবীতে একমাত্র বোধহয় আমাদের প্রফেশনটাই সব থেকে ইউনিক, যেখানে এই করোনা ভাইরাসের এগেনস্টে বেসিক যে দুটো জিনিস, মাস্ক পরা আর সোশ্যাল ডিস্টেন্সিং, এইটা অভিনেতাদের ক্ষেত্রে সম্ভব না। শুটিং শুরু না হলেও এদিন থেকে সাফাই ও মেরামতির কাজ শুরু হয় বিভিন্ন স্টুডিওয়। লকডাউনের জন্য দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে শুটিং। তার পরবর্তী ক্ষেত্রে উম্পুন যে তাণ্ডব চালায়, সেই তাণ্ডবের জেরে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্টুডিও। আমরা NT1 স্টুডিওতে এসে পৌঁছেছি এবং সেখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে জায়গা, যেটি একটি গ্রামের যে দৃশ্য তৈরি করা হয়েছিল এই জায়গায়, এবং এই গ্রামের ঘর তৈরি করা ছিল বা কলা গাছ ছিল, অন্যান্য সমস্ত কিছু ছিল, সেই জায়গা কিন্তু একেবারে কার্যত লণ্ডভণ্ড চিত্র হয়ে রয়েছে। প্রচুর ড্যামেজ ছিল সেটার মধ্যে। তো এখন আমাদের কাজ চলছে পুরো স্টুডিওকে আবার আগের মতো পরিস্থিতিতে আনার,
এবং আমরা আশাবাদী যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুটিংটা এবার আরম্ভ করতে পারবো। 2 মাসেরও বেশি সময় ধরে বন্ধ শুটিং, দ্রুত কাজে ফিরতে চাইছে টলিপাড়া। সবাই অপেক্ষায় আবার কবে জ্বলে উঠবে স্পটলাইট, চলবে ক্যামেরা, আবার আগের মতো কর্মব্যস্ত হয়ে উঠবে টালিগঞ্জ। একদিকে করোনা সংক্রমণ ঠেকাতে বিশেষজ্ঞরা যখন সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন, তখন বিদ্যুৎ সংযোগ ঘিরে 2 পাড়ার অশান্তিতে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল কসবার জিসি বোস রোড। শিখেই উঠল সোশ্যাল ডিস্টেন্সিং, ভাঙচুর করা হলো বাইক, ভাঙা হলো কাঁচের বোতল, সংঘর্ষে আহত হলেন বেশ কয়েকজন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, উম্পুন পরবর্তী পরিস্থিতিতে বন্ডেল গেট এলাকায় বেছে বেছে বিজেপি কর্মীদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ ঠিক করা হয়। তৃণমূল কর্মীদের বাড়িতে করা হয়নি বলে অভিযোগ। তা নিয়ে 2 দিন আগে 2 গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয়, পুলিশ এসে মিটিয়ে দেয়। সেই গন্ডগোলের সূত্র ধরে এদিন সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে এলাকা, শুরু হয় 2 পাড়ার মধ্যে সংঘর্ষ। ঘটনার প্রতিবাদে সামাজিক দূরত্ববিধি শিখেই তুলে গাছের ডাল ফেলে রাস্তা অবরোধ করে এক পক্ষ। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষরা দাঁড়িয়ে রয়েছেন একত্রিতভাবে, অনেকের মুখে মাস্ক আছে, অনেকের মুখে নাই। বাদিকের ছবিটা বিশ্বজিৎ সাহাকে বলবো দেখানোর জন্য যে কসবা থানার পুলিশ কর্মীরা, মহিলা পুলিশরা তারাও এখানে এসেছেন যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায়। ওরা নিজেরা ঘর ভেঙে ডান্ডা লাঠি সদানি সব এসছে, এসে ওরা বলছে কি আমরা কসবা থানাকে আমরা কিনে রেখেছি, কসবা থানা আমরা কিনে রেখেছি। কসবা থানার সামনে পুলিশ অফিসার সেভাবে ডান্ডা কেড়ে আমাদের মেরেছে কালকে। ওরা ঘরে যদি আমাদের দিন দাঁড়ায় সাথে ভেঙে চলে আমরা কি করবো? লকডাউন মানবো? প্লাস মলেশ করেছে, আমাদের ঘরে ঢুকে মেরেছে, 2টো মেয়ে মাথা ফেটেছে, ব্রেনে হ্যামারেজ হয়েছে, সিটি স্ক্যান করা হয়েছে। পরে এই ঘটনা নিয়ে শুরু হয়ে যায় রাজনৈতিক চাপানুতর। বিজেপি কিছু ছেলেরা গিয়ে ওই বিজেপির কর্মীর বাড়িতে বুকিং করে ওটা লাইনটা লাগায়। আমরা কিছু ছেলে বাধা দেওয়ার পরে ওরা আমাদের বাড়িতে হামলা করে, চড়াও করে। কাউন্সিলর শিখিয়ে গেছে, ওখানে এসে শিখিয়ে গেছে, সকালবেলা এসে শিখিয়ে গেছে, বলেছে যে এখানে বিজেপির দল কেন বলবে, সব আমরা টিএমসি আছি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কসবা থানার পুলিশ। পুলিশের সামনেই চলে অবরোধ। বেশ কয়েক ঘন্টা পর স্বাভাবিক হয় পরিস্থিতি, কিন্তু পুলিশ থাকা সত্ত্বেও করোনা আবহে কিভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করলেন এলাকার বাসিন্দারা? প্রশ্ন উঠছে। সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কারুর প্রতিক্রিয়া মেলেনি। নোভেল করোনা ভাইরাসের হানায় সাধারণ মানুষ ব্যতিব্যস্ত ছিলই, তার উপর গোদের ওপর বিস্ফোরার মতো আঘাত হেনেছে উম্পুন। উপকূলবর্তী এলাকায় অসংখ্য মানুষকে সর্বহারা করে পথে বসিয়েছে এই ঘূর্ণিঝড়। ঘরবাড়ি ভেঙে তছনছ, বাঁধ ভেঙে নদী, চাষের জমি মিলেমিশে একাকার। উম্পুন তাণ্ডব চালিয়ে চলে গিয়েছে 2 সপ্তাহ হতে চলল, কিন্তু তার ভয়াবহ ধাক্কায় এখনও বিপর্যস্ত সুন্দরবনবাসীর জীবন জীবিকা। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে নদী পার করে আমরা পৌঁছেছিলাম এক দ্বীপে। সেখানেই রূপামারি গ্রাম। কোনটা নদী আর কোনটা চাষের জমি বোঝাই দায়। গৌরেশ্বর নদীর জল ঢুকেছে এই যে গ্রামে আমরা রয়েছি সেই গ্রামের সামনে, এবং গ্রামের একটা বড় অংশ এখনো পর্যন্ত এই নদীর জলের তলাতেই। যারা এখানকার গ্রামবাসীরা তারা বলছেন যে এর আগে আয়লার সময় এরকম হয়েছিল, কিন্তু আয়লার সময় যা হয়েছিল তার থেকে অনেক বেশি এই সময় হয়েছে। বাড়ি ঘর থেকে আরম্ভ করে ক্ষেত, যে জায়গা দিয়ে আমরা যাচ্ছি সেটা কোনো জলাশয় নয় বা কোনো নদী নয় বা কোনো পুকুর বা ডোবা, কোনো কিছুই নয়, এটা একটা ক্ষেত। ভয়ানক উম্পুনে বাঁধ ভেঙে বানভাসী একের পর এক গ্রাম। তার মধ্যেই যে কটা বাঁধ কোনো রকমে টিকে রয়েছে, প্রাণ বাঁচাতে সেগুলোর ওপরে আশ্রয় নিয়েছেন অসংখ্য মানুষ। চিন্তা একটাই, এই বাঁধ ভেঙে গেলে কোথায় ঠাঁই নেবেন? সব জল তো একাকার ঢুকে গেছে, কেউ তো ঘরের ঘরে ঢুকতে পারেনি রাত্রির হলে। এই যে এখানে ত্রিপল দিয়ে যে ঘর বানিয়েছে এরকম, তো এই মানে এটা কারা বানিয়েছে? তাবু আছে, সব তাবু, রাস্তায় উপরে সব তাবু আছে। আচ্ছা, তাবু মেতে সবাই লোক আছে এখানটায়। কি হয়ে মানে কটার সময় এবং কি দেখলে তুমি? তুমি তো আসছিলে। আমি দেখলাম ঝড়ের থেকে হয়ে, বৃষ্টির থেকে হয়ে, যখন দমকা, যখন নদীতে যখন জোয়ার যখন বাড়ে তখন দমকা দিয়ে আমাদের নদীটা ভেঙে যায়। ক্ষতির মুখে পড়েছে মৎস্য চাষও। প্রকৃতির রোষে মাছের মড়ক একাধিক জায়গায়। এখন আমাদের এখানে নদী বাঁধের বিপর্যস্ত এলাকা, নদীটা ভেঙে আমার এই 150 বিঘা জমির উপরে আমার কালচার ফিশারি করা। এই মাছ শাক সব ছাড়া ছিল, প্রচুর অর্থ বিনিয়োগ করে আমার ক্ষয়ক্ষতিটা হয়ে গেল নদী ভাঙনের ফলে। এই দুর্গত মানুষের মধ্যে এখন আমরা কষ্টে পড়ে আছি। দুর্দশার ছবি সন্দেশখালীতেও, সেখানে ভেঙে যাওয়া বাঁধ মেরামতে হাত লাগিয়েছেন গ্রামবাসীরাই। এই অবস্থায় জমে রয়েছে না পাওয়ার অনেক ক্ষোভ। এখানে মাছ চাষ, বিশেষত তো মাছ চাষ, আরও যে সমস্ত সবজি চাষ, এই সমস্ত প্রচুর পরিমাণে মানুষের ক্ষতি। আর এই যে বাঁধ ভাঙা, তাতে মানে সরকারের কোনো
লক্ষ্য নেই। এই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য। এটা যদি প্রথম থেকে লক্ষ্য করা যেত মনে এতটা ক্ষতি হতো না। আমরা দাঁড়িয়ে রয়েছি বেথলি নদীর ওপরে, নৌকা করে আমরা এখানে এসেছি। সুন্দরবনের যে জায়গাগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে অন্যতম সন্দেশখালীর এই ন্যাজট অঞ্চল। এখানে যে বড় বাঁধটা ভেঙেছে সেই বাঁধ সারাইয়ের কাজ ইতিমধ্যে করা হচ্ছে, কিন্তু এখান থেকেই বাঁধ ভেঙে জল ঢুকে গ্রাম পুরোপুরি জলমগ্ন হয়ে গিয়েছে। নষ্ট হয়েছে ক্ষেত, নষ্ট হয়েছে এখানে একাধিক জায়গা, এমনকি ইটভাটা পর্যন্ত বন্ধ। স্থানীয় বিধায়ক তিনি জানাচ্ছেন যে তিনি তার বাড়ি থেকে এই অঞ্চলে এসে আপাতত ছাদেই তিনি থাকছেন, এবং কি অভিজ্ঞতা তার যেমন জানবো, তার সঙ্গে সঙ্গে এই কাজ কিভাবে এগোচ্ছে সেটাও তার কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি এখন কি বাড়ি থেকে এখানেই আছেন? কি অবস্থা, কি অভিজ্ঞতা হলো আপনার? প্রথম যেদিন আমফান হলো তারপর দিন থেকে নদী ভাঙা শুরু হলো। তো যখন ভাঙা শুরু হয়েছে তখন আমরা যখন শাহজাহান ভাই বলল যে কয়েক লক্ষ টাকার মাল নিয়ে আমরা আসছি, দেখি রাস্তাতে জল উঠে গেছে, মানুষ অসহায়। খাবার আনতে আনতে দেখলাম যে সত্যি খুব বাজে অবস্থা। আস্তে আস্তে পর্যাপ্ত পরিমাণে খাবার দাবার নিয়ে আমরা এখানে এলাম, এসে বাঁধের কাজও শুরু করেছি। এখানে প্রায় 4টে বুথ, 4টে সংসদ, যেটা জলের তলা, একদম পুরো একতলা পর্যন্ত জল। বাঁধ ভাঙা জলের তোড়ে ভেসে গিয়েছে একের পর এক মাছের ভেড়ি, মাথায় হাত মাছ চাষিদের। আমি ফিশারি চাষ করি। কি অবস্থা এখন চাষের? এখন চাষের অবস্থা আমার সামনে সব ভেঙে গেছে। আমার ফিশারি সব ভেঙে গেছে। এই বাঁধটা আগে একবার ভেঙে যায়, এরপরে সামনে পূর্ণিমার এই অমাবস্যার গানে বাঁধা হয়নি তখন। আকাশপথে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী। বিপর্যস্ত মানুষগুলোর জন্য বরাদ্দ হয়েছে অনেক টাকা, কিন্তু জীবনযাত্রা কবে স্বাভাবিক হবে এই প্রশ্নই এখন কুঁড়ে কুঁড়ে খাচ্ছে সুন্দরবনের অসহায় মানুষগুলোকে। এর সঙ্গে করোনা সংক্রমণের ভয় তো রয়েছে, তবে লকডাউন একদিকে যেমন মানুষের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, তেমন সামান্য কিছু দিয়েছে। যেমন গত প্রায় 2 মাসে বাঙালির জীবনে আবার ফিরে এসেছিল ছাদ এবং বারান্দা। লকডাউনের মধ্যে 4 দেওয়ালে বন্দী হয়ে পড়েছিল শৈশব থেকে বার্ধক্য। নিভৃত নিবাসে বাইরের পৃথিবীর সঙ্গে যোগাযোগের মাধ্যম এখন নিউজ চ্যানেল, খবরের কাগজ, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কিংবা ইন্টারনেট। লকডাউন পর্বে আমজনতার কাছে জীবনযাপনের একটা বড় জায়গা হয়ে উঠেছিল ছাদ এবং বারান্দা, যা একসময় দৈনন্দিন জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিল। পৃথিবীর যখন গভীরতর অসুখ, তখন যেন ঘরের এই 2 জায়গা জুড়ে রোদ পড়েছিল নতুন করে। গলিত সবের গন্ধ থিপসে নগরে প্রান্তরে, কোন দেশ থেকে কে বয়ে এনেছে মহামারী? ধ্বংস করে দিতে চায় আমাদের সমৃদ্ধ সভ্যতা, নাকি আপাত সমৃদ্ধির পিছনে লুকিয়ে আছে কোনো ঘোরতর পাপ? উত্তর কলকাতার পাইকপাড়ার জেকে মিত্র রোড, সংকীর্ণ গলির এক বাড়ির ছাদ ও বারান্দায় হয়ে উঠেছিল ঘরবন্দি দেবশঙ্কর হালদারের মুক্তির জায়গা। একসঙ্গে 17টা নাটকের মুখ্য অভিনেতার পড়াশোনা, পায়চারি, সংলাপ বলার বড় মঞ্চ হয়ে উঠেছিল ছাদ। সময়ের সঙ্গে সঙ্গে ওই ছোট্ট বারান্দা এবং ছাদকে কতবার যে অবহেলা করেছি, কতদিন যে ফিরেও তাকাইনি তার দিকে, কারণ আমি অন্যত্র একটা দাঁড়াবার জায়গা তৈরি করতে পেরেছি বলে মনে হয়েছে। ফলে বারবার ফিরে গেছি সেই সব জায়গায়, অথচ আমারই মাথার উপর একটা প্রশস্ত মঞ্চ যে বাঁধা আছে, সেটা এই লকডাউনের সময় আবার নতুন করে আবিষ্কার করলাম। সাদার্ন অ্যাভিনিউয়ের বারান্দায় অনেকটা সময় কেটেছে অভিনেতা চিরঞ্জিতের। বই পড়া, মোবাইলে ছবি আঁকা থেকে গান শোনা, হাঁটা চলা, কখনো ছাদে, কখনো বারান্দায়। কাজে ব্যস্ত হয়ে গেলাম, তখন বারান্দার যা হয় সব জিনিসেরই একটা লঞ্জিভিটি থাকে। তো বারান্দারও সেই মানে মনোমুগ্ধকর বা মোহময়ী রূপটা একটু কমে গেল এখন, কিন্তু বারান্দা স্টিল ইটস ফ্যান্টাস্টিক, খুব ভালো লাগে। দৃশ্যটা দেখতে পারি বাইরের, আর তার সঙ্গে সঙ্গে যেটা হয় বসে থাকতে পারি, বই পড়তে পারি, গান শুনতে পারি, আর তার সঙ্গে আমার একটু অভ্যেস আছে ছোটোখাটো, আমি একটু ছবি আঁকি। গল্প, কবিতা থেকে সিনেমা, নানা জায়গায় নানা আঙ্গিকে বারবার এসেছে ছাদ ও বারান্দার কথা। এতদিন যে জায়গা জামাকাপড় শুকনো করা বা 2-4টে গাছ লাগানোর জন্যই বরাদ্দ ছিল, লকডাউনের সময় নতুন করে মুক্তির স্বাদ এনে দিয়েছিল সেই ছাদ, সেই বারান্দা। মর্নিং ওয়াক থেকে বিকেল বিলাস, ভরসা ছিল ছাদই। বাড়িতে বদ্ধ থাকতে থাকতে কোথাও তো একটু হাঁটাচলা করতে হবে, একটু ভাবতে হবে। তো এখন নিট ছোট, ক্ষতি নেই, আকাশ তো বড়, একথা গানে বলেছেন হেমন্তবাবু, কিন্তু আমাদের তো এইখানে যে অবস্থা, সব বড় বড় বাড়ি উঠছে, ছাদটাও ছোট হয়ে গেছে। ফলে আকাশের দিকে তাকাই কখনো রাত্রির বেলা, কখনো চারিদিকে তাকাই। এটা আর কি একটু যাকে বলে হাইফেন মতন জীবনে।
বারান্দায় অবসর যাপনের পাশাপাশি বাড়িতেই নিয়মিত শরীর চর্চা চালিয়ে গিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বারান্দার অদূরে হাঁটা চলা থেকে ওয়ার্ম আপ হয়ে উঠেছিল শিক্ষামন্ত্রীর সিলেবাসে নতুন অধ্যায়। শুধু কি তাই, ছাদ কখনো ছোটদের খেলার মাঠের জায়গা নিয়েছে, বারান্দা কখনো ঘরবন্দি গৃহবধূর সবজির বাজারে। জানলা দিয়ে হয়তো পৃথিবীটাকে ছোট দেখায়, তাই করোনা আবহে এত কদর ছিল ছাদ এবং বারান্দার। একটা সময় ঠাকুর বাড়ির বারান্দায় বসত সাহিত্য সভা। ছাদ নামে উপন্যাস লিখেছিলেন রমাপদ চৌধুরী। করোনার ভয়ে লকডাউনের সময় সেই ছাদেই আশ্রয় খুঁজে পেয়েছিল বাঙালি। যেন বলতে চেয়েছিল, চেয়ে দেখো আবার সাজিয়েছি ভালোবাসার একফালি বারান্দার নির্জনতাটুকু। এবিপি আনন্দ। ঘন্টা খানিক সঙ্গে সুমন নিবেদন করছে আধুনিক টিএমটি বার্স, ভরসা হমেশা, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এশিয়াস লার্জেস্ট হোটেল স্কুল চেইন, গণেশ আটা, খাও ফ্রেশ জিও ফ্রেশ। সহযোগী নিবেদক রাজা গোল্ডেন ম্যারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন, সুরক্ষা ডায়াগনস্টিক, 25 বছর ধরে সবার সুস্থ থাকার ঠিকানা। বিডি ফার্মাসিউটিক্যালসের ক্যালসিয়াম ল্যাকটেট, বিডি ফার্মা সর্বদা আপনাদের সেবায়। EIILM Kolkata celebrates 25 years of excellence in management education. BD isopropyl hand sanitizer, BD Pharma সর্বদা আপনাদের সেবায়। Dream Institute of Technology, make your dreams a reality. আদি মোহন কাঞ্জিলাল, কলকাতা এবং শিলিগুড়ি।